বাস্তির ফোনে দেখা যাবে না, নিয়ে আসো। এটা লাগা স্টুডেন্ট জয়েন হয়েছে।
আসসালামু আলাইকুম। আসপেক্ট সিরিজ কর্তৃক আয়োজিত ফাইনাল ফিনিশিং ডোজের 20 ডেজ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফয়সাল আহমেদ তুর্য, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ। তোমাদের সাথে আজকে আমাদের ইংরেজি নিয়ে প্রথম ক্লাস। মূলত এখানে আজকে একত্রিত হওয়ার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষি বা এগ্রি ক্লাস্টারের জন্য আমাদের যে ইংরেজি অংশের যে 10 মার্কের প্রিপারেশনটা আছে, এই প্রিপারেশনটা যেন আমরা ফুলফিলভাবে নিতে পারি। অর্থাৎ আজকে আমাদের ইংরেজি বিষয়ক ক্লাস হবে। এটা প্রশ্ন সলভ কোনো লাইভ না, একদম ডেডিকেটেড একটা ক্লাস, যেগুলো তোমরা সাধারণত কোচিং সেন্টারগুলোতে করে থাকতা বা বিভিন্ন জায়গায় করে থাকতা, যেগুলো তোমাদের অনেক পূর্বেই খুব ভালো করে পড়ার প্রয়োজন ছিল, কিন্তু হয়তো কোনো কারণে পড়া শেষ হয়ে ওঠেনি। আজকে আমরা সেই সকল জায়গাগুলো নিয়ে কথা বলবো, যে সকল জায়গাগুলো আমাদের এগ্রি ক্লাস্টারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেই টপিকগুলো থেকে এগ্রি ক্লাস্টার প্রশ্ন হয়ে থাকে, ওই সকল টপিক এবং পড়াবো সেই অভিজ্ঞতার আলোকে যেখান থেকে প্রশ্ন হয়। যেহেতু আমাদের নেটওয়ার্ক বই লেখার অভিজ্ঞতা আছে, নেটওয়ার্ক বইয়ের ইংরেজি অংশের সম্পাদনা আমরা করেছি, এবং আজকে শুধু আমি নই, আমার সাথে তোমরা পাবা নেটওয়ার্ক বইয়ের ইংরেজি অংশের সহযোগী লেখক মোহাম্মদ বাপ্পি হোসেন। আমাদের সহযোগী লেখক বাপ্পি হোসেনকে ডেকে নিচ্ছি। আমরা ক্লাসে আজকে দুইজন মিলে তোমাদেরকে খুবই স্বাচ্ছন্দ্যে আমরা তোমাদেরকে আজকে ইংরেজি অংশের প্রিপারেশনটা তোমাদেরকে কমপ্লিট করে দেবো। যেহেতু আমাদের ক্লাস সংখ্যা 3টা, ইনাফ, অনেক ইনাফ। তার কারণ আমরা মোটামুটি তোমার মনে করো যে ইংরেজি অংশের প্রিপারেশনটা একদম টোটালটাই যেন আমরা শেষ করতে পারি, এই জন্যে কিন্তু আমাদের মোটামুটি 2 থেকে 3টা ক্লাস আমরা অ্যাড করে রেখেছি। তারপরে একটা প্রশ্ন সলিউশন ক্লাস রেখেছি। তো সব মোট মিলায় তোমাদের প্রায় 4টা ক্লাস আছে, বুঝতে পারছো? 3টা তোমাদের রেগুলার ক্লাসই পাবা। হ্যাঁ, এই যে আমার সাথে তোমাদের বাপ্পি ভাইয়ের সাথে দুজনকে মিক্স করে আমরা তোমার ক্লাস নেব। এইটার সাথে তোমরা একটা একদম শেষের দিনে যায় লাস্ট ক্লাস, চতুর্থ যে ক্লাসটা আছে, সেই ক্লাসে তোমরা কি করবা, তোমরা একটা স্পেশাল ক্লাস পাবা। ঠিক আছে? আচ্ছা, আব্দুল কায়ুম দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পূর্ণতা রওনাফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, তোমাদের সবাইকে দাদুর দরবারে স্বাগতম। কেমন দরবার জমে উঠুক সেই আশা ভরসা নিয়েই আজকে আসা। সো আজকে ক্লাস হবে তোমরা জানো সবাই, পার্টস অফ স্পিচের উপরে ক্লাস হবে। সো আমি অন রিকোয়েস্ট যে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই নেটওয়ার্ক বইয়ের সহযোগী লেখক বাপ্পি হোসেন আসুক। আমরা দুজন মিলেই আজকে আমাদের ক্লাসগুলো নেব। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে খুব সুন্দর করে, হ্যাঁ, আজকে আমরা যা পড়াবো, আমরা দুইজন দেখতে দুইটা মানুষ হলো, আমাদের পড়ার দিক থেকে মোটেও আলাদা কিছুই নেই। হ্যাঁ, আমরা দুজন, আমি যা পড়াই সে তাই পড়াবে, ওরকমভাবেই বুঝাবে, বরঞ্চ আমার বোঝানোর দক্ষতার চেয়ে তার বোঝানোর দক্ষতা আরও অনেক বেশি ভালো। সো তো আমরা দুজনে মিলেই ক্লাস নিব। আমি আশা করি যারা ইংরেজিতে এখনো পর্যন্ত একটা পাকাপোক্ত প্রিপারেশন নেও নাই, বা বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে তোমার কমিটেড ছিল যে ইংরেজি তোমাকে অনেক ভালো করে পড়াবে, এই করবে সেই করবে, আমি এইটুকু এনশিওর হয়ে বলতে পারি যে নেটওয়ার্কের ফ্রি প্রোগ্রামে যা পড়ানো হয় সেটা অনেক কোচিংয়ের পেইড ব্যাচেও কোনোভাবে সম্ভব না। ঠিক আছে? আমরা এই তোমাকে যে 3টা ক্লাস নিব, এই 3টা ক্লাস তো আমরা যা পড়াবো এটা অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠানের পেইড ব্যাচেও সেটা সম্ভব না। ঠিক আছে? নেটওয়ার্ক এটা আয়োজন করতে পারে কারণ আমরা বই লিখি, আমরা আসপেক্টের সাথেই থাকি, এবং আমরা চাই আমাদের বই যারা পড়ে তারা আমাদের কাছেই থাকুক এবং আমাদের থেকে তারা পড়ুক। লেখক যখন শিক্ষক হইতে পারে তখন বোঝানোটা কতটা ফ্রুটফুল হইতে পারে সেটাই তোমরা আজকে দেখবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বাপ্পি, ক্লাসগুলো আমাদের কিভাবে চলবে, কয়টা ক্লাস হবে, সব কিছু মিলে তোমার একটু ছোট কথাবার্তা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি শুরুতেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছো তারা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আসলে আমরা চাই যে আমাদের এই সেবাটা অনেকের মাঝে আসলে পৌঁছে দিতে।
কারণ এই যে 20 দিনের আমাদের যে ফ্রি প্রোগ্রামটা আমরা শুরু করছি, এই 20 দিন আসলে তোমরা এখান থেকে যা পাবা, দাদু যে কথাটা বলছে, অনেক অনেক পেইড বেসেও কিন্তু এই সার্ভিসটা তোমরা পাবা না। এজন্য তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর আমাদের ক্লাসটা, আমাদের ইংরেজি যে ক্লাস, সেটা তোমরা রুটিন ইতিমধ্যে পেয়েছো। আমাদের কিন্তু 4টা ইংরেজি ক্লাস রাখা হয়েছে, তার মধ্যে 3টা আমরা লেকচার ওয়াইজ ক্লাস রাখবো, এবং পাশাপাশি একটা ক্লাস থাকবে শুধু ডেডিকেটলি কোয়েশ্চেন সলিউশন বা কোয়েশ্চেন অ্যানালাইসিস যে ক্লাসটা বলে। এক্ষেত্রে 3টা ক্লাস থাকবে শুধু লেকচার ওয়াইজ, অর্থাৎ টপিক ওয়াইজ যে ক্লাসটা, সেটা আমরা 3টা নিয়ে থাকবো। এখন কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় তোমরা যারা পেইড বেসে আসো বা বিভিন্ন ক্লাস করছো, সেক্ষেত্রে দেখবা যে ইংরেজি জিনিসটাকে আসলে তারা প্রায়োরিটি কম দেয়। কেন? কারণ তারা সায়েন্সের বিষয়গুলো নিয়ে বেশি আসলে পড়ে থাকে। এক্ষেত্রে ইংরেজিটাকে প্রায়োরিটি তুমি যদি কম দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে 10টা মার্কস, একটা মার্কের জন্য অনেকের চান্স হবে না। 10টা মার্ক ফেলে দেওয়া তো অনেক দূরের কথা। তো আমরা 3টা ক্লাস এমনভাবে সাজিয়েছি যে এর বাইরে থেকে আসলে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এটা আমি এত কনফিডেন্সের সহিত কেন বলছি? কারণ আমরা আসলে বইয়ের লেখক, আমরা আসলে বইগুলো লিখি। যখন বইগুলো লিখি তখন কিন্তু বইয়ের বিগত, অর্থাৎ এই যে কৃষিতে তোমরা পরীক্ষা দেবা, কৃষিতে বিগত 10, 12, 15 বছরের যত কোয়েশ্চেন আছে, সবগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা A to Z প্রত্যেকটার প্রশ্ন অ্যানালাইসিস, ব্যাখ্যা, অ্যান্সার সবগুলো কিন্তু আমরা করেছি। সেক্ষেত্রে এই করার ফলে আমরা বুঝতে পারছি যে কোন কোন টপিকগুলো আসলে রেগুলার কোয়েশ্চেন হয়, বা কোন কোন টপিক থেকে আসলে নিয়মিত প্রশ্ন আসতেই থাকে, কোনগুলো থেকে রিপিট হয়, এগুলো কিন্তু আমরা খেয়াল করছি। এবং এরই আলোকে আমরা 3টা লেকচার সাজিয়েছি, যে লেকচারগুলো তোমরা যদি ক্লাস করো, আমি এতটুকু আশাবাদী যে এই ক্লাস থেকে আসলে তোমরা যে কন্টেন্ট, যে এক্সাম্পল বা যেই ক্লাসটা পাবা, এর বাইরে আসলে তোমার ইংরেজির জন্য আর কিছু লাগবে না। তো আমার এটাই বলার ছিল। আমার সাথে যুক্ত আছে, তোমরা ইতিমধ্যে জানো, সবার প্রিয় দাদু। আচ্ছা, আমরা আমাদের আজকে ক্লাস শুরু করবো এখনই। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সো আমরা দুজন মিলেই পড়াবো, হ্যাঁ। সো ক্লাসটা খুবই মজা লাগবে, তোমাদের সবাই যেন উপভোগ করো, আমরা সেভাবে ক্লাসটা নেবো ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে খাতা কলম নিয়ে বসার অনুরোধ জানাচ্ছি। এবং আমরা আজকে আমাদের ক্লাসের শুরুর দিকে আমরা টপিকটা শুরু করব হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ দিয়ে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ দিয়ে আমরা শুরু করব, যেহেতু পার্টস অফ স্পিচ থেকে তো প্রশ্ন হয়, এবং নাউন থেকে আমরা দেখেছি যে গত যে এগ্রি ক্লাসটার যে 2-3টা পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষাগুলো থেকে কিন্তু পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসছে, তাই না? সো আমরা আইডেন্টিফিকেশন দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবো, হ্যাঁ। তো অ্যাট ফার্স্ট আমি শুরু করতেছি, কেমন? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা শুরু করবো আমাদের আজকে প্রথম ক্লাস। এটা হচ্ছে যে সেটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ, দেখো, পার্টস অফ স্পিচে আইডেন্টিফিকেশন থেকে যে প্রশ্ন হয়, আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হওয়ার যে সংখ্যা, সেই প্রশ্ন সংখ্যা হচ্ছে তোমার কতগুলো? আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয় হচ্ছে তোমার, সরি, পার্টস অফ স্পিচ থেকে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, এইটা থেকে প্রশ্নটা হবে। দ্বিতীয় প্রশ্নটা যেটা হবে সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, এইটা থেকে হবে। এবং লাস্ট যে কোশ্চেনটা হইতে পারে সেটা হচ্ছে ডিটারমিনার বেসড, এটা নাউনের সাথে সম্পৃক্ত ডিটারমিনার, এইটা হইতে পারে। এই 3টার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে আমাদের এই আইডেন্টিফিকেশন আর হচ্ছে আমাদের পজিশন। কেমন? ডিটারমিনার থেকে যাবৎকাল এখনো পর্যন্ত প্রশ্ন হয় নাই, কিন্তু এটা আমরা তালিকা থেকে বাদ দিতে পারবো না, কারণ যারা নাউন পড়বে, নাউন সঠিকভাবে জানতে হইলে ডিটারমিনারের দরকার মাস্ট আছে। তো আমি হচ্ছে প্রথমে আইডেন্টিফিকেশন থেকে শুরু করব। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, কীভাবে আইডেন্টিফাই করা যায়। সাধারণত আমরা জানি যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে সাফিক্স। সাফিক্সগুলো হচ্ছে আমরা কিভাবে জানবো যে নাউন হইতে পারে, এরকম কিছু সাফিক্স দিয়ে আমরা প্রথমটা শিখব। যেমন কোন কোন সাফিক্স থাকলে নাউন হয়। যেমন আমরা জানি সাধারণত যে কোনো শব্দের শেষে যদি TION থাকে, অথবা হচ্ছে SION থাকে, তারপরে হচ্ছে যদি MENT থাকে, হ্যাঁ, ENCE থাকে, অথবা হচ্ছে ANCE থাকে, CY থাকতে পারে, অথবা ITY থাকতে পারে, অথবা হচ্ছে AGE থাকতে পারে, IST থাকতে পারে,
ISM থাকতে পারে, অথবা ডম, হুড, অথবা নেস, অথবা হচ্ছে তোমার আর কি আছে বলো তো, এল। ঠিক আছে, এল। এই যে এই যে তুমি দেখতে পেলে যেগুলো তোমাকে আমি লিখে দিয়েছি, এগুলোকে বলা হয় হচ্ছে সাফিক্স। এগুলো কোনো ওয়ার্ড না, আমি আবারও বলছি। হ্যাঁ, তারা কোনো শব্দ নয়, তাদের কোনো অর্থ নাই, দে আর মিনিংলেস। ওকে, বাট দে ক্যান চেঞ্জ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ। ওকে, তারা হচ্ছে পার্টস অফ স্পিচের ফর্ম চেঞ্জ করতে পারে। অর্থাৎ ধরো তুমি হচ্ছে ধরো লিখলা ফ্রি, এটা একটা অ্যাডজেটিভ। তুমি যখন একটা ডম যুক্ত করে দিবা, ফ্রিডম হয়ে গেল নাউন। তুমি লিখলা চাইল্ড, চাইল্ড হচ্ছে একটা তোমার কি বলতো কমন নাউন। এটাকে যদি হচ্ছে তুমি কি করলা, এখন হুড যুক্ত করে দিলা, চাইল্ডহুড। হ্যাঁ, বাপ্পিকে জিজ্ঞেস করতে চাই যে চাইল্ডহুড হচ্ছে যদি জিজ্ঞেস করি যে চাইল্ডহুড এটা কি নাউন হবে, হ্যাঁ, চাইল্ডহুড কি নাউন বলা যায় বলো তো? চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা জানি যে সাফিক্স যুক্ত যে নাউনগুলো থাকে সেগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে সাধারণত। তাহলে এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে চাইল্ড তো নাউন, এটাকে কেন আমরা এখানে নিয়ে গেলাম? আমাদের বোঝার স্বার্থে নিচে বলতে পারে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা বের করতে হতে পারে, তাই না? তো এই শুরুতে আমরা এটা করলাম। আচ্ছা, SION দিয়ে কিছু শব্দ কি বলা যায়? SION দিয়ে কি কি বলা যায়? প্রোগ্রেশন, প্রোগ্রেশন। তার মানে স্টুডেন্টরা তো আরো কিছু কমেন্ট করতে পারে যে কোন কোন SION দিয়ে আরো কি কি শব্দ হইতে পারে। তাছাড়া আমরা সকলেই জানি যে সাফিক্স এগুলো থাকলে, এই শব্দগুলো থাকলে সাধারণত কি হয়, নাউন হয় না। তাহলে আমি চাই যে তুমি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা দিয়ে একটা একটা করে ওয়ার্ড দিয়ে কিছু কিছু শব্দ তুমি বলো, যাতে করে স্টুডেন্টরা সুবিধা মনে করতে পারে যে কিভাবে কিভাবে হইতে পারে। যেমন আমি যদি বলি ISM দিয়ে করা যায় কিনা? হ্যাঁ, ISM দিয়ে করা যাবে, সেটা হচ্ছে হিরোইজম। আচ্ছা, হিরোইজম, তার মানে হিরোর থেকে হিরোইজম। তাছাড়া ট্যুর থেকে ট্যুরিজম হইতে পারে, তাই না? ট্যুর থেকে ট্যুরিজম হইতে পারে। আমাদের এখানে একজন হচ্ছে তানজিনা মাহি, সে বলছে এক্সপ্রেশন। আচ্ছা, এক্সপ্রেশন এই শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ হবে? স্টুডেন্টরা কমেন্ট করে জানাও, আমরা উপরে লিখতেছি এক্সপ্রেশন। এক্সপ্রেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো সবাই? আর একটু কমেন্টে সবাই জানিয়ে দাও, কমেন্টে জানাও যে এক্সপ্রেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, বলো। এক্সপ্রেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কি হবে বলো? তানজিনা মাহি বলছে ট্যুরিজম। হ্যাঁ, ট্যুরিজম, এক্সপ্রেশন এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে তোমার কি হয়, এগুলো যেহেতু এগুলো শেষে হচ্ছে SION আছে, এগুলোর শেষে যেহেতু হচ্ছে তোমার এই যে SION আছে, ISM আছে, হুড আছে, ডম আছে, এগুলো আছে, হ্যাঁ দেখতে পাইছো? এগুলো হচ্ছে সাধারণত তোমার কি হয়, এগুলো থাকলেই হচ্ছে নাউন হয়। তার মানে এখানে তুমি যাদেরকেই পাবা, যেমন তোমাকে যদি বলা হয়, বলে যে ড্যামেজ, ড্যামেজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যান্সার অবভিয়াসলি তুমি জানো, যে জেনেই গেছো এটার অ্যান্সার নাউনই হবে। অথবা তুমি যদি বলো যে প্রাইভেসি, হ্যাঁ, যদি বলা হয় প্রাইভেট, প্রাইভেট বললে কি বলো তো? প্রাইভেট, এইটা থেকে আমাদের একটা শব্দ আসে হচ্ছে প্রাইভেসি। তাহলে শেষে যখন ACY মানে এই যে CY থাকে, প্রাইভেসি, প্রাইভেসি মানে কি, গোপনীয়তা, তাই না? প্রাইভেসি, CY থাকলে সেটা হয়ে যাবে নাউন। তাহলে দেখলা, এই হচ্ছে এই সাফিক্সগুলো দিয়ে আমরা মূলত কি করতে পারি, আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি যে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচে আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন আসো আমরা পরবর্তী স্টেপটাতে চলে যাই। পরবর্তীটাতে হচ্ছে আমরা এখন দেখব সাফিক্স অফ অ্যাডজেটিভ। অ্যাডজেটিভের সাফিক্স কারা? অ্যাডজেটিভের সাফিক্স যেরকম হচ্ছে তোমার টিভ, ফুল, সিভ, OUS, তারপরে হচ্ছে OUS আছে, ENT আছে, ANT আছে, তাছাড়া হচ্ছে AL, LY, অথবা তোমার হচ্ছে ARY হইতে পারে, হ্যাঁ, ARY। তাহলে এই যে দেখো টিপ, ফুল, সিভ, OUS, ENT, ANT, AL, LY, ARY, এগুলো থাকলে তোমার হচ্ছে তোমার কি হয় বলো তো? ISH, হ্যাঁ, এগুলো থাকলে তোমার হচ্ছে অ্যাডজেটিভ হয়। এগুলো থাকলে তোমার কি হয় বলো তো? এগুলো থাকলে হচ্ছে অ্যাডজেটিভ হয়, তাই না? অ্যাডজেটিভ হয়। এরপরে তোমার মনে করো আর কি থাকতে পারে, অ্যাবল থাকতে পারে, হ্যাঁ, অ্যাবল থাকতে পারে। এগুলো হইলে তোমার কি হবে?
অ্যাডজেটিভ হবে। যেমন মনে করো যে তুমি বললা হচ্ছে কমফোর্ট, কমফোর্টেবল, তাই না? কমফোর্টেবল বললে কি হয়ে যায়, এটা অ্যাডজেটিভ হয়ে যায়। যদি বলি অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে অ্যাডজেটিভ। যদি বলা হয় যে হচ্ছে ওফুল, হ্যাঁ, ওফুল, ওফুল শব্দটার শেষে কি আছে? এফইউএল আছে। অথবা যদি আমি বলি যে হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুলের শেষে কি আছে? ফুল আছে। অথবা যদি আমি হচ্ছে ওইউএস দিয়ে বলি, যেমন মনে করো যে হচ্ছে যেমন মনে করো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস শেষে ওইউএস আছে, ইন্ডাস্ট্রিয়াস। অথবা যদি পয়জনাস বলি, ডেঞ্জারাস বলি, এগুলো শেষে কি আছে? ওইউএস আছে। তাহলে এগুলো থাকলে সাধারণত কি হবে? অ্যাডজেটিভ হবে। নেক্সট হচ্ছে আমাদের যেমন ইএনটি আছে, ইএনটি মানে যেমন ধরো ইম্পর্টেন্ট অথবা হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ, এই যে দেখো ইএনটি এবং এএনটি দুইটা দিয়ে হয়ে গেল। তাহলে ইম্পর্টেন্ট, ডিফারেন্ট, ইমপ্রুভমেন্ট। এমইএনটি থাকলে হচ্ছে তোমার যেরকম নাউন হয়, এখানে কিন্তু এমইএনটি নাই, এখানে হচ্ছে শুধু ইএনটি আছে, পার্থক্য আছে দুটোর মধ্যে। তো এমইএনটি থাকলে সাধারণত হচ্ছে তোমার হবে নাউন, ইএনটি থাকলে অথবা এএনটি থাকলে হয়ে যাবে সেটা অ্যাডজেটিভ। ওকে, নেক্সট আসো এএল, এলওয়াই, এআরওয়াই। এআরওয়াই দিয়ে দেখাই, যেমন মনে করো যে বলা হইলো ভিশন, ভিশন থেকে ভিশনারি, অথবা মিশন থেকে মিশনারি, অথবা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, শেষে এআরওয়াই থাকলে সেটাও অ্যাডজেটিভ হয়। তাছাড়া যদি আইএসএস দিয়ে বলি, যেমন মনে করো যে চাইল্ড, একটু আগে তুমি হুড দিয়ে করছিলা, এখন আমি যদি বলি আইএসএস, চাইল্ডিশ, অথবা হচ্ছে আমি লিখলাম ওমেন, ওমেনিশ, হ্যাঁ, আমি লিখলাম ফুল, ফুল থেকে ফুলিশ, অথবা স্টাইল, স্টাইল থেকে STYL, স্টাইলিশ, স্টাইলিশ। তাহলে এগুলো শেষে কি হবে বলো তো? আইএসএস থাকলে সেগুলো হচ্ছে তোমার অ্যাডজেটিভ হয়ে যায়। ঠিক আছে, আইএসএস, আইএসএম, আইএসটি, এগুলো একটু পার্থক্যটা দেখো, আমি তোমাকে দেখাই। যেমন মনে করো তোমাকে বলা হয়েছে আইএসটি, আইএসটি মূলত নাউন, আইএসএম এটাও নাউন, আইএসএইচ এটা হচ্ছে অ্যাডজেটিভ, কেমন? আর হচ্ছে আইএসই অথবা হচ্ছে আইজেডই এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব। এইটা একটু খেয়াল করো, এই যেটা লিখে দিলাম, যে আইএসটি থাকলে যেমন এডমিশনিস্ট, অ্যাক্টিভিস্ট, অথবা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে সায়েন্টিস্ট, অথবা হচ্ছে তোমার আর্টিস্ট, শেষে আইএসটি থাকলে সেগুলো কি হয়? সেগুলো হচ্ছে তোমার নাউন হয়। এরপরে আসো আইএসএম দিয়ে ট্যুরিজম, পার্সোনালিজম, জার্নালিজম, হচ্ছে এগুলোর শেষে আইএসএম থাকা মানে সেগুলো হচ্ছে নাউন হবে। আইএসএস থাকলে স্টাইলিশ, ফুলিশ, বুকিশ, ওমেনিশ, বইশ, অথবা হচ্ছে চাইল্ডিশ, এগুলো থাকলে অ্যাডজেটিভ হয়। আইএসসি অথবা আইসিডি থাকলে সেটা ভার্ব হয়, যেমন হচ্ছে আইডিয়ালাইজ, হ্যাঁ, রিকগনাইজ, সোশিয়ালাইজ, এগুলো শেষে থাকলে তোমার ভার্ব হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আইসিডি আইএসসির যেই ফাংশনটা সেটা। আমরা এখন চলে যাব, তোমাকে অ্যাডজেটিভ তো পড়ালাম, অ্যাডজেটিভের ভিতরে দুইটা জিনিস তোমার খটকা লাগতে পারে। একটা হচ্ছে এএল এর ব্যবহার, এএল এর ব্যবহার, হ্যাঁ, তো এটা হচ্ছে এএল নাউন, এএল নাউন নাকি অ্যাডজেটিভ? এখন এই প্রশ্নটাই তোমাকে হচ্ছে অ্যান্সার হবে, এএল নাউন নাকি অ্যাডজেটিভ। তোমরা দেখে থাকবা যে যে এএল শব্দটা নাউনেও ছিল, আমি নাউনেও এএল লিখেছি, আবার অ্যাডজেটিভেও এএল লিখেছি। সেক্ষেত্রে এএল নাউন নাকি অ্যাডজেটিভ এটা ডিফাইন করবে হচ্ছে যদি ভার্বের সাথে এএল থাকে সেটা হবে হচ্ছে নাউন, আর যদি নাউনের সাথে এএল থাকে তাইলে সেটা হবে অ্যাডজেটিভ। তার মানে ভার্বের সাথে যদি এএল যোগ হয়, যেমন আমি যদি বলি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ প্লাস এএল ইকুয়াল অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভাল শব্দটা হবে হচ্ছে নাউন। এখন আমি যদি এখানে আইসা লিখতাম ইমোশন, বলো তো ইমোশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করে জানাও যে ইমোশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তানজিনা মাহি, তানজিনা মাহি সুন্দর করে উত্তর দিয়েছে যে হচ্ছে ভার্ব প্লাস এল ইকুয়াল টু নাউন, নাউন প্লাস এল ইকুয়াল টু অ্যাডজেটিভ। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে পরবর্তীতে যাই, যে হচ্ছে ইমোশন, ইমোশনের পরে ইমোশনটা নাউন, নাউনের সাথে যদি এল যুক্ত করে দেই ইমোশনাল, হ্যাঁ, এই যে ইমোশনাল, তাহলে ইমোশনাল শব্দটা আমার হয়ে যাবে এখানে কি বলতো? ইমোশনাল শব্দটা হয়ে যাবে আমার অ্যাডজেটিভ। ইমোশনাল শব্দটা আমার কি হয়ে যাবে বলতো? অ্যাডজেটিভ হবে। হানিফ খান সুজন ইমোশন নাউন, শাফিন আহমেদ অর্ণব মুক্তা তানজিনা মাহি নাউন, হ্যাঁ হয়েছে নাউন, এটা নাউন। ওকে, তাইলে হচ্ছে
মেহেদি হাসান নাউন, হ্যাঁ হয়েছে। তাইলে আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে তোমরা একটু বলো তো দেখি যে হচ্ছে মনে করো যে হচ্ছে আমি তোমাকে বললাম কি বলা যায় যেমন প্রুভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রুভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? 1 নাম্বার। 2 নাম্বারে আমি বলবো হচ্ছে ন্যাচারাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। প্রুভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ন্যাচারাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অথবা অ্যারাইভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এই তিনটার উত্তর আমাকে দিতে হবে। কে সবার শুরুতে উত্তর দিতে পারবে? হ্যাঁ, কে সবার সবচেয়ে দ্রুত উত্তর দিতে পারবে দেখি। বাপ্পি, তোমার কাছে কি মনে হয় কোনটা কি হবে বলো তো দেখি, কোনটা কি হবে বলো? তাদের সাথে কনভারসেশন করো, বলো দেখো কোনটা কি হয়। আমি লিখছি না। মেহেদি হাসান বলছে নাউন, এটা কোনটা আগেটা? মুক্তার থেকে হচ্ছে শুরু হলো। প্রুভাল, নাউন, ন্যাচারাল, অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট কেন হবে? আচ্ছা, অ্যাডজেক্টিভ বলতে গেছে মেবি। হয়তো। আচ্ছা, অ্যারাইভাল শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা ঠিক আছে। নাবিলা হাসান তানাজ বলছে নাউন, অ্যাডজেক্টিভ নাউন। তানজিলা মাহি, আচ্ছা ফারহানা আক্তার প্রুভাল নাউন, ন্যাচারাল অ্যাডজেক্টিভ, অ্যারাইভাল নাউন, সরি অ্যাডজেক্টিভ। আচ্ছা হ্যাঁ, আমরা বুঝে নিছি যে এটা হচ্ছে আচ্ছা সমস্যা নেই। এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা প্রুভাল অর্থাৎ প্রুভের সাথে এল যুক্ত আছে, তাই না? তো প্রুভ মানে কি তোমরা জানো? প্রুভ মানে কি হচ্ছে প্রমাণ করা, তাই না? প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, অর্থাৎ এটা একটা কি ভার্ব। আর ভার্বের সাথে যখন এল যুক্ত হবে সেক্ষেত্রে সেটা অবশ্যই কিন্তু নাউন হবে। অন্যদিকে দেখো নেচার, নেচার হচ্ছে নাউন, তাই না? নেচার হচ্ছে নাউন, এবং নেচারের সাথে নাউনের সাথে যখন এল যুক্ত হবে তখন সেটা কিন্তু নাউন কি হবে, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রুভাল হচ্ছে কি নাউন। অন্যদিকে অ্যারাইভ, অ্যারাইভ অ্যারাইভ এটা কিন্তু ভার্ব, এবং ভার্বের সাথে যখন এল যুক্ত হবে, অর্থাৎ ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা কিন্তু নাউন হয়ে যাবে। আমি কমেন্ট যাদের দেখলাম সবার কমেন্টে সঠিক হয়েছে। অর্থাৎ প্রুভাল বলছো তোমরা নাউন, ন্যাচারাল বলছো অ্যাডজেক্টিভ, এবং অ্যারাইভাল বলছো নাউন। তো যারা আসলে কমেন্ট করছে তারা সবাই মোটামুটি সঠিক অ্যান্সার করছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আর কি রেসপন্স করেছো। আমি আরো একটা ওয়ার্ড এর পাশাপাশি 4র্থ নাম্বার, তোমরা এটা একটু খুবই সহজ ওয়ার্ড, যদিও তোমরা একটু কমেন্ট করবা যে এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ। আমি লিখেছি ন্যাশনাল, একটু কমেন্ট করো যে ন্যাশনাল নাউন নাকি অ্যাডজেক্টিভ। দেখি কে আসলে আগে অ্যান্সারটা দিতে পারে। আর সবাই একটু কাইন্ডলি যারা ক্লাস করতেছো তারা একটু কমেন্টে রেসপন্স করো। আরিফান হোসেন বলছে নাউন, আব্দুল্লাহ জুবাইর বলছে অ্যাডজেক্টিভ, মাইমুন জাহান বলছে অ্যাডজেক্টিভ, জান্নাতুল মাইজ বলছে নাউন, জাকিয়া তাসনিম জিম বলছে নাউন, মারিয়া নূর বলছে অ্যাডজেক্টিভ, আর রঞ্জিত ঘোষ আকাশ বলছে নাউন, আভি বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা তোমরা একটু দেখো অ্যান্সারটা মিলে নাও, আসলে নাউনও আসতেছে এবং অ্যাডজেক্টিভও আসতেছে। এটা আমি দিয়েছি, এটা কিন্তু খুবই সহজ। কিভাবে দেখো, তোমরা একটু আগেই কিন্তু দেখেছো কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে, তাই না? কোনো শব্দের শেষে টিআইওএন থাকা মানে সেটা কিন্তু নাউন। তার মানে ন্যাশন শব্দটা কিন্তু নাউন। একটু আগেই তোমরা দেখছো যে সাফিক্স অফ নাউনে কিন্তু টিআইওএন ছিল, অর্থাৎ কোনো শব্দের শেষে যখন টিআইওএন থাকে তখন সেটা নাউন। আর নাউনের পরে যদি এল যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ ন্যাশনাল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। তোমরা অনেকে আমি কমেন্টে দেখলাম যে নাউন বলতেছো, যারা নাউন বলতেছো হয়তোবা একটু ভুল করছো, তারা একটু মিলিয়ে নাও। প্রথম কথা হচ্ছে ন্যাশনটা কিন্তু নাউন, কারণ ন্যাশনের শেষে টিআইওএন আছে, এবং নাউনের পরে যদি এল যুক্ত হয় তখন সেটা নাউন না হয় কি হয়? তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো যারা আসলে নাউন বলছো তারা একটু এটা ক্লিয়ার হয়ে যাও। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে জানাতে পারো যে তোমরা এখন ক্লিয়ার কিনা। তো এই ছিল আমাদের হচ্ছে তোমাদের আইডেন্টিফিকেশন। এর পরবর্তী আইডেন্টিফিকেশনটা তোমরা সবাই জানো যে আমরা নাউনের সাফিক্স দেখলাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সাফিক্স দেখলাম, এবং পরবর্তীতে আমাদের কিন্তু অ্যাডভার্বের সাফিক্স রয়েছে, তাই না? পরবর্তীতে আমাদের অ্যাডভার্বের সাফিক্স রয়েছে। তো দাদুকে অনুরোধ করব দাদু পরবর্তী নির্দেশনা দেওয়ার।
আচ্ছা, এখন আসো তোমার হচ্ছে অ্যাডভার্বের যে সাফিক্স আছে সেটা সম্পর্কে আমরা একটু দেখি। হ্যাঁ, অ্যাডভার্বের সাফিক্সে হচ্ছে আমরা জানি যে এলওয়াই এর ব্যবহারটা আমরা একটু শিখবো। এলওয়াই এর ব্যবহার এটা দিয়েই আমাদের অ্যাডভার্বটা মূলত ক্লিয়ার হয়ে যাবে। ঠিক সেম এলওয়াই এর ব্যবহারে যে এলওয়াই কি অ্যাডজেটিভ নাকি অ্যাডভার্ব, এটা আমাদের আরেকটা প্রশ্ন। ঠিক আছে, এলওয়াই অ্যাডজেটিভ নাকি অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন। সো এই জায়গায় আমি যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে আমরা যদি হচ্ছে নাউনের সাথে, হ্যাঁ, আমরা যদি নাউনের সাথে আমরা অ্যালয় যুক্ত করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাডজেটিভ। কেমন? আর যদি উল্টা পাশে হচ্ছে অ্যাডজেটিভের সাথে আমরা অ্যালয় যুক্ত করি সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে হলো অ্যাডভার্ব। তার মানে আমি যদি বলতে চাই যে অ্যাডভার্ব গঠন হওয়ার আসলে জায়গা একটাই, অ্যাডভার্ব গঠন হওয়ার হচ্ছে জায়গা একটাই। ঠিক আছে, অ্যাডভার্ব গঠন হওয়ার জায়গা একটাই, সেই ক্ষেত্রে হচ্ছে তাইলে আমরা কিভাবে করব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। কিভাবে হয়? যেমন আমরা নাউনের সাথে যদি যুক্ত করি যে হচ্ছে ফাদার, ফাদার লিখলাম, এটার সাথে অ্যালয় যুক্ত করলাম ফাদারলি, হ্যাঁ, বাবার মতো, ফাদারলি, তাইলে এই ফাদারলি শব্দটা মূলত আমার নাউনের সাথে অ্যালয় যুক্ত হওয়ার কারণে সেটা কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে। কেমন? এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। আর যদি আমি এখানে লিখি যে হচ্ছে ব্যাড, ব্যাড প্লাস এলওয়াই ইকুয়াল টু ব্যাডলি, তাহলে এই ব্যাডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা কমেন্ট করে জানাইতে হবে। ব্যাডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এমডি তাওহিদ হাসান তাওসিফ লিখেছিল নাউন, মেহেদি হাসান লিখেছে রং কনসেপ্ট। বা রং কনসেপ্ট কোন দিক থেকে, মানে কোনটা বুঝতে প্রবলেম হয়েছে সেটা একটু খুলে বললে আমরা সলভ করে দিতে পারতাম আর কি। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে পূর্ণতা রওনাফ বলছে অ্যাডভার্ব, আবদুল্লাহ জুবায়ের বলছে অ্যাডভার্ব, জাকিয়া তাসনিম জিম বলছে অ্যাডভার্ব, শরীফ শাহরিয়ার বলছে অ্যাডভার্ব। ওকে, ডান। তার মানে ব্যাডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্বের ফর্ম, তাই তো? ব্যাডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্বের ফর্ম। কেমনে চিনলাম? কারণ ব্যাড শব্দটা অ্যাডজেক্টিভ থেকে এসেছে, অ্যাডজেক্টিভ থেকে যদি অ্যালয় যোগ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। দ্যাটস কুল। তাইলে আমরা যদি বলি যে ওয়াইজ, এই ওয়াইজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটার পার্টস অফ স্পিচ কি? সবাই এটা করো। ওয়াইজ কোন পার্টস অফ স্পিচ বলো? ওয়াইজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াইজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, ওয়াইজ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, এবং এই অ্যাডজেটিভকে যদি হচ্ছে আমরা অ্যাডভার্ব বানাতে চাই, আমরা যে কোনো অ্যাডজেটিভকে অ্যাডভার্ব বানাতে পারবো। এইটা একটা অ্যাডজেটিভ ফর্ম। হ্যাঁ, আমরা যে কোনো অ্যাডজেটিভকে অ্যাডভার্ব বানাইতে পারবো, এটার সাথে হচ্ছে একটা অ্যালয় যোগ করে দিলে হয় ওয়াইজলি। তাইলে এই ওয়াইজলি শব্দটা, সরি লিখি নাই, ওয়াইজলি শব্দটা তাহলে আমার কি হয়ে যাবে বলো তো? ওয়াইজলি, এটা হয়ে যাবে আমার অ্যাডভার্ব। একদম সেম অ্যাজ আমরা যদি চাই যে আমরা লিখলাম যে হচ্ছে কেয়ারফুল, কেয়ারফুল শব্দটাকে আমরা অ্যাডভার্ব বানাইতে হলে কি করতে হবে? কেয়ারফুল শব্দটাকে অ্যাডভার্ব বানাইতে হলে কি করতে হবে? কেয়ারফুলটা যেহেতু একটা অ্যাডজেটিভ ফর্ম, এটার সাথে যদি আমরা আবার অ্যালয় যুক্ত করে দেই, অর্থাৎ বানানটা যদি এভাবে লিখি যে কেয়ারফুললি, এই কেয়ারফুললি শব্দটাই হচ্ছে আমার কি হবে বলো তো? এটাই হচ্ছে আমার অ্যাডভার্ব হয়ে যাবে। কেয়ারফুললি শব্দটাই হচ্ছে আমার অ্যাডভার্ব হয়ে যাবে। বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই আমরা আমাদের আইডেন্টিফিকেশন অংশটা কিন্তু আমাদের শেষ। লাইক আমরা নাউনের আইডেন্টিফিকেশন পড়লাম, অ্যাডজেক্টিভের পড়লাম, অ্যাডভার্বের পড়লাম, ঠিক আছে? স্বাভাবিক অর্থে এগুলো হচ্ছে আমাদের সাফিক্স দিয়ে হচ্ছে আমাদের কি ওগুলো চেনা যায়। তো চেনার পরবর্তী অংশ যদি আমি তোমাদেরকে দেখি যে হচ্ছে স্বাভাবিক অর্থে যেহেতু আমরা এইগুলো পড়লাম, ভার্বেরটা বাকি আছে। যেমন ভার্ব, যে ভার্বের সাফিক্স খুবই সীমিত। কেমন? ভার্বের সাফিক্স খুবই সীমিত। যেমন কোনো একটা শব্দের শেষের দিকে তুমি যদি দেখো যে হচ্ছে এফ ওয়াই আছে, তাইলে সেটা হচ্ছে ভার্ব হয়। আই এস ই অথবা আই জেড ই,
এটা যদি তুমি দেখো তাহলে সেটা ভার্ব হয়। কোনো একটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, কোনো একটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম যেটা স্বাভাবিক অর্থে তোমার মনে করো যে অ্যালয় যুক্ত হয়ে গঠন হয়, না অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে গঠন হয়, ভার্বের ক্ষেত্রে এই দুইটা বা তিনটা ছাড়া সাধারণত আর কোনো সাফিক্স পাওয়া যায় না, সাধারণত আর কোনো সাফিক্স পাওয়া যায় না। দ্যাটস ওয়াই ভার্বের ক্ষেত্রে মূলত মেইন বেজ ওয়ার্ডটাই ফ্যাক্ট। বাট এরপরও আমাদেরকে ধরো বললো যে বিউটি, বিউটি শব্দটার ভার্ব কি এটা আমাদেরকে লিখতে বলছে, তাইলে আমরা বলতে পারবো বিউটি শব্দের ভার্ব কি, আমাদের অ্যান্সার FY দিয়েই হয়ে যায়। যেমন বিউটিফাই। যদি বলা হয় সিম্পল শব্দের ভার্ব কি, সিম্পলিফাই। যদি বলা হয় জাস্টিস শব্দের ভার্ব কি, জাস্টিফাই। অথবা যদি বলা হয় সোশ্যাল শব্দের ভার্ব কি, সোশ্যালাইজ। অথবা যদি বলা হয় মনে করো যে হচ্ছে রিকগনাইজ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, শেষে আইজেডি আছে অথবা আইএসি আছে, রিকগনাইজ, তার মানে এটা হচ্ছে তোমার কি হবে, ভার্ব হবে। অথবা যদি বলা হয় আইডল, আইডল থেকে আইডিয়ালাইজ বলা যায়, আইএসসি দিলে আইডিয়ালাইজ হয়ে গেল, তোমার ভার্ব হয়ে গেল। তাহলে এই যে শব্দগুলো যেগুলোর পরে তোমার হচ্ছে আইজেডি, আইএসসি অথবা FY থাকতেছে, স্বাভাবিক অর্থে আমরা তারা থাকলে তাদেরকে ভার্ব বলবো। কিংবা কোনো শব্দের শুরুতে ওয়ার্ড পরে থাকলো, এখানে ইএন থাকলো, এটাও কিন্তু ভার্ব হয়। যেমন মনে করো যে এনলার্জ, এনলাইটেন, অথবা হচ্ছে তোমার মনে করো যে ইনডেঞ্জার, হ্যাঁ ইনডেঞ্জার, এগুলো যদি বলা হয় ইনডেঞ্জার, তাহলে এগুলো কি তোমার মনে করো যে হচ্ছে এটাও ভার্ব হয়। তার মানে এটা আমি এখানে যুক্ত করে দিতে পারি ইএন প্লাস ওয়ার্ড, ইএন প্লাস ওয়ার্ড, এটাও হচ্ছে ভার্ব হয়। তাহলে এটাও ভার্ব হয়, এটাও ভার্ব হয়। সো এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কনসেপ্ট মাথায় রাখলে তোমার মনে করো যে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব রিলেটেড আর কোনো প্রশ্ন তোমার অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি হচ্ছে বাপ্পিকে ডাকবো, কেন ডাকবো, কারণ আমরা এখন একটু প্রশ্ন সলভ করব। আমরা একটু প্রশ্ন সলভ করবো, যেমন আমাদের এই যে এখানে আমরা যে আইডেন্টিফিকেশন পড়ছি, হ্যাঁ আইডেন্টিফাই থেকে যে আমাদের প্রশ্ন হয়, এটা তোমার বোঝা উচিত। অথবা তুমি যে এতক্ষণ ধরে পড়ছো এটা যে তোমার ইফেক্টিভ হইছে, ফ্রুটফুল হইছে, এটা তুমি বুঝবা না। এটা বোঝার জন্য তোমার ধরুন এই প্রশ্নগুলো। সো আমি বলবো যে বাপ্পি আসুক, এখানে আসুক। তো স্বাভাবিক অর্থে এতক্ষণ ধরে তো আমি পড়াইছি বা বাপ্পিও এখানে ছিল, তোমরাও পড়ছো, ঠিক আছে? প্রশ্নগুলো সলিউশন করো, একটা একটা করে অ্যান্সার করবা, একটা একটা করে হচ্ছে তোমরা উত্তর দিবা, হ্যাঁ? সো আমি বলতে চাই, আমি তোমাদের কাছে সবার শুরুতে হচ্ছে উত্তরটা রাখতেছি যে হচ্ছে বলো যে হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি, বিউটি শব্দটার ভার্ব কি, যেটা এক্ষুনি কমন পড়ে গেছে, তাই তো? বিউটি শব্দের ভার্ব কি, এটা কমন পড়ে গেছে, তাহলে তুমি একটু বলো বিউটি শব্দের ভার্ব কি। আমি বলার আগে তোমরা একটু কমেন্টে জানাও, তোমাদের কমেন্টগুলো একটু দেখে। অনেকে সি বলছো, অর্থাৎ বিউটিফাই। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বিউটি আসলে কোন পার্টস অফ স্পিচ, একটু বলো। এটা কিন্তু আমরা ইতিমধ্যে পড়িয়েছি, বিউটি আসলে কোন পার্টস অফ স্পিচ। এই প্রশ্নের উত্তর তো সবাই সি দিয়েছো, আমি সি অ্যান্সার কি হবে সেটা পরে বলি। তার আগে একটু সবাই কমেন্ট করো যে তোমরা বিউটি আসলে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? ইতিমধ্যে আমরা সাফিক্স পড়িয়েছি, অর্থাৎ কোন কোন সাফিক্সে কোন কোন পার্টস অফ ফ্যাক্ট এরকম দাঁড়ায় যে আমরা তো রিকগনাইজ করে দিলাম বিউটিফাই। আমি বলতে চাই যে বাপ্পি এখানে ABCD আসলে না হওয়ার পেছনে রিজন কি, মানে এই নাম্বার আমরা কেন বাদ দিলাম? এই নাম্বারটা কেন বাদ দিলাম, প্রথম কথা হচ্ছে এখানে শেষে হচ্ছে ভার্ব ফর্ম, তাই না? এটা ভার্ব ফর্ম। তো আমরা জানি বিউটিফুল, প্রথম কথা হচ্ছে ফুল, আর কোন শব্দের শেষে যদি ফুল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের সাথে LY থাকলে তখন সেটা অ্যাডভার্ব হয়, অর্থাৎ অপশন এটা আছে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে বিউটিফুলি শব্দটা মূলত আছে অ্যাডভার্বে। শেখার বিষয় এটা যে পরীক্ষার অপশন যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, প্রশ্ন তোমার কমন পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে? নেক্সট, তাহলে বি নাম্বারটা বিউটিফুল, তাহলে এটা যেহেতু অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিউটিয়াস শব্দটা এটা সাধারণত খুব একটা হয় না, বা দেওয়া আছে ওই ওয়েস্টে দেওয়া আছে, এটা হয় না। বিউটিফুল মানে বিউটি থেকে যদি অ্যাডজেক্টিভ বানাই তাহলে বিউটিফুল। বিউটিয়াস শব্দটা মূলত নাই, এটা মানে দ্বিধাদ্বন্দ্ব করার জন্য তোমাকে দেওয়া হয়েছে। তো আমরা ভার্ব পেয়ে গেলাম, তাই না? আর শব্দ থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হতো, কারণ শেষে আছে ওই থাকলে তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ হতো। এখন আসি আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্নটার দিকে আমরা যাই। পরবর্তী প্রশ্নটাতে আমাদের আছে যে হার্ট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি? হার্ট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি বলো? সকলে হচ্ছে প্রশ্ন উত্তর করে ফেলো যে হার্ট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যান্সার কি হবে বলো তো?
হার্ট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি বলো? আচ্ছা, অ্যানসার আসতেছে হচ্ছে সি। সি নাম্বার অ্যানসার আসতেছে। এটা কি সঠিক? আদৌ কি এটা সঠিক কিনা একটু সবাই অ্যান্সার করতেছে সি, অর্থাৎ হার্ডেনিং। শরীফ শাহরিয়া বলছে সি, তারপরে তাহিদ হাসান তৌসিফ বলছে হার্টেনিং, জাকিয়া তাসনিম জিম বলছে সি, রুবায়া মামুন হার্টেনিং, সুস্মিতা তানি বলছে সি। সবাই অ্যান্সার করছে সি, অর্থাৎ হার্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার্টেনিং। সবাই অ্যান্সার করছে হার্টেনিং। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো শব্দের শেষে রয়েছে কি, দেখো এখানে শব্দের শেষে ফুল রয়েছে, আর ইতিমধ্যে আমরা পড়েছি কি কোনো শব্দের শেষে যদি ফুল থাকে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, তাই না? এক্ষেত্রে অনেকে বলতে পারো ভাই এখানে তো হার্টফুল হতে পারে, অর্থাৎ এখানে আমাদের চাইছে কি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হার্টফুল, অর্থাৎ এখানে ফুল যুক্ত আছে, আর ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে 3 নাম্বারটা কেন হলো না? এখন কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে মেন কিছু কিছু ওয়ার্ড রয়েছে সেক্ষেত্রে একদম কনস্ট্যান্ট থাকে যে এটার অ্যাডজেক্টিভ ফর্ম এইটাই দেওয়া লাগবে, ঠিক আছে? কিছু ব্যতিক্রম থাকবে যেটার অ্যাডজেক্টিভ ফর্ম আসলে ওইটাই দেওয়া লাগবে। এখন তোমাদের কথা হচ্ছে অপশন এ এবং ডি এটা ভুল। এখন অপশন বি কোথাও কোথাও কোনো বইতে তোমরা দেখবা, এবং অপশন সি এটাও কোনো বইতে দেখবা। বি এবং সিতে আসলে এটা কনফিউশন থাকে। তো এক্ষেত্রে ওভারঅল বিজ্ঞদের মতে আমি যতটুকু দেখছি সেক্ষেত্রে অপশন সিটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয় এক্ষেত্রে এটার অ্যান্সার করতে। হ্যাঁ, আর এই হার্টের ক্ষেত্রে তোমরা যদি ফুল দেখে অ্যান্সার দাও তাহলে সেটা ভুল হবে। ওই যে বললাম কিছু কিছু ওয়ার্ড আছে যেটার আসলে অ্যাডজেক্টিভ ফর্ম আসলে নির্দিষ্ট থাকে, হ্যাঁ, এগুলো সাফিক্স বা প্রিফিক্স দ্বারা আসলে হয় না, তার মধ্যে এটাও একটা। তো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখো, এটার অ্যান্সার করো যে নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিসপার্স, অর্থাৎ ডিসপার্স এর নাউন ফর্ম কোনটা? অপশন এতে আছে ডিসপারি, অপশন বিতে আছে ডিসপারসন, অপশন সিতে আছে ডিসপার্সাল, এবং অপশন ডিতে আছে ডিসপারসন। এখন কোনটা অ্যান্সার হবে একটু কাইন্ডলি কমেন্টে তোমরা জানাও। আর একটু সবাই কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কি হবে। সবাই অ্যান্সার করতেছে অপশন বি, অর্থাৎ আমরা ইতিমধ্যেই পড়েছি কোনো শব্দের শেষে যদি এস আই ও এন, ডাবল এস আই ও এন, তারপরে টি আই ও এন এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে নাউন। সেক্ষেত্রে যেহেতু এটার প্রশ্ন চাইছে হচ্ছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া আছে ডিসপার্স, এটা নাউন ফর্ম আসলে কি হবে? সেক্ষেত্রে অ্যান্সারটা এখানে হবে হচ্ছে তোমার কি বলতো, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডিসপার্সের নাউন ফর্ম হচ্ছে ডিসপারসন। এটাও ডিসপারসন আছে বাট এটার বানানটা মিস্টেক, এখানে এস এর পরে একটা আই হবে, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার, অর্থাৎ ডিসপার্স এর নাউন ফর্ম হচ্ছে ডিসপারসন। তোমরা তোমরা যারা অ্যান্সার করতেছো সবার অ্যান্সারই সঠিক হয়েছে, দু একজন খালি ডি লিখেছে, বাকি সবারই অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে কোনটা আসলে অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো প্রত্যেকটাই এল ওয়াই দেওয়া আছে, এখানে কুইক লি হবে, এখানে টিটা একটা মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ কুইকলি, প্রত্যেকটা এল ওয়াই যুক্ত আছে, তাই না? তো অ্যাডজেক্টিভ কখন আসলে এল ওয়াই অ্যাডজেক্টিভ হবে? আমরা একটু আগে শিখেছিলাম যদি নাউনের সাথে এল ওয়াই থাকে তখন সেটা কি হয়? তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। এবং অন্যদিকে যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা কি হয়? তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়, তাই না? অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। সেক্ষেত্রে আমরা জানি ব্যাড হচ্ছে খারাপ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যখন যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডভার্ব। কুইক কি? কুইকটাও একটা অ্যাডজেক্টিভ। কুইক যেহেতু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে তখন সেটাও অ্যাডভার্ব। তারপরে হোল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। এখানে 3টা পেলাম, এই 3টাই কিন্তু আমরা পেলাম কি? 3টাই কিন্তু অ্যাডভার্ব, কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি? অ্যাডজেক্টিভ। তো সবসময় তোমরা প্রসেস অফ এলিমিনেশন যে বিষয়টা রয়েছে সেই এলিমিনেশনের বিষয়টা তোমরা একটু খেয়াল করবা। যেমন এটা যদি অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, তুমি জানো 3টাই অ্যাডভার্ব, বাট লনলি যে আসলে অ্যাডজেক্টিভ এটা তুমি জানো না, তারপরে তোমার অ্যান্সার লনলি সঠিকভাবে করতে পারবা কিভাবে? কারণ তুমি জানো ব্যান্ডলি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে না। কুইকলি অ্যাডজেক্টিভ, হোলিও অ্যাডজেক্টিভ, 3টাই যেহেতু অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব তো এখানে চাই না, চাইছে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে 3টা তো অটোমেটিক ভুল, আর 3টা ভুল মানে যেটা বাদ থাকে সেটা অবভিয়াসলি অ্যান্সার হয়ে যায়। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে অপশন সি।
পরবর্তী প্রশ্ন তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে দাও সবাই, পরবর্তী প্রশ্নটা তোমরা একটু সবাই কমেন্ট করে দাও। সবাই একটু কমেন্ট করো যে এটার অ্যান্সার কি হবে। পরবর্তী যে প্রশ্নটা এখানে চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ নাউন, অর্থাৎ নিচের কোন শব্দটি আসলে নাউন। তো আমি বলি, কোনো শব্দের শেষে যদি সি থাকে, হ্যাঁ, এই সি সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা কি হয়, তখন সেটা নাউন হয়। সেক্ষেত্রে অবভিয়াসলি এখানের অ্যান্সারটা হচ্ছে কি, এখানের অ্যান্সারটা হচ্ছে প্র্যাকটিস, এটার অ্যান্সার হচ্ছে এ। তো আমি তোমাদের মাঝে এখন দাদুকে ডেকে নেব পরবর্তী আলোচনা করার জন্য। ওকে, তাইলে বাপ্পিকে ধন্যবাদ। আমি পড়ালাম, সে প্র্যাকটিস করাই দিল। হ্যাঁ, দুই জায়গা থেকেই তোমরা জিনিসগুলো পেয়ে গেলা। পরবর্তীতে আসো যে হচ্ছে আমাদের পরবর্তী যেই টপিকটা, সেটা দেখো, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাব। অ্যাভাবের নিচে দাগ দেওয়া আছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এটার জন্যই আমরা হচ্ছে তোমার এটার জন্যই এখন হচ্ছে আমরা তোমাকে পড়াবো। এটার জন্যই আমরা তোমাকে পড়াবো। দেখো, এটাকে বলা হয় পজিশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের পজিশন। তো তোমার ভর্তি পরীক্ষায় পার্টস অফ স্পিচের পজিশন থেকে কোন কোন জায়গাগুলো থেকে আসবে তুমি এটা একটু টুকে নাও। সর্বপ্রথমত হচ্ছে, ধরো কোথাও আর্টিকেল আছে অথবা হচ্ছে প্রিপোজিশন আছে, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেটিভ, পসেসিভ অ্যাডজেটিভ। হ্যাঁ, এই এদের পরে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেটিভ, পসেসিভ অ্যাডজেটিভ, এদের পরে যদি হচ্ছে একটা শব্দ থাকে, একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন হয়, মাস্ট। একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন হবে। দ্বিতীয় যে রুলসটা, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বাক্যে নাউনের কাজ করে। নন ফাইনাইট ভার্ব বাক্যে নাউনের কাজ করে। কারা কারা? এটা হচ্ছে জিরান্ড। জিরান্ড একটা নন ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে কি, ইনফিনিটিভ। এই দুইটা নন ফাইনাইট ভার্ব দেখো। যেমন হচ্ছে আমরা যদি বলি প্লেয়িং অথবা হচ্ছে টু প্লে, এই দুইটাই হচ্ছে তোমার কি, নাউনের কাজ করবে। মাথায় রাখতে হবে, দুইটাই নাউনের কাজ করবে। সো আমরা সাধারণত এই দুইটাই যদি বাক্যের মধ্যে আমরা পাই, হ্যাঁ, প্লেয়িং অথবা টু প্লে বলতে কোনো টু যুক্ত, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর হচ্ছে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তারা যদি বাক্যের সাবজেক্ট পজিশনে থাকে। হ্যাঁ, এই দুইজন মূলত হচ্ছে কোন পজিশনে থাকবে? এই দুইজন মূলত হচ্ছে আমার সাবজেক্ট পজিশনে থাকবে। এই দুইজন আমার সাবজেক্ট পজিশনে থাকবে। সাবজেক্ট পজিশনে থাকলে স্বাভাবিক অর্থে তারা আমার কি হবে বলো তো? সাবজেক্ট পজিশনে থাকলে তারা হচ্ছে ওকে নাউন হিসেবে বসবে। ওকে, আমি এক্সাম্পল দিচ্ছি, একটু পরে যায়। তারপরে আসো, তারপরে হচ্ছে পরেরটা দেখো, যে হচ্ছে দা থেকে অফের মাঝে একটি শব্দ থাকলে, একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। ইটিজানজুম, কিরে কি খবর? পরে করবো, পড়তে বসছি এখন আবার। আচ্ছা, তোরা আসিস ভালো সবাই? ওকে, তাইলে হচ্ছে দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। কিন্তু প্রশ্ন হইলো, দা এবং অফের মাঝখানে যদি একটা শব্দ না থাইকা, এই যে দা থাকলো, এরকম আরো শব্দ থাকলো, হ্যাঁ, এরকম থাকলো, তাইলে সর্বশেষেরটা নাউন হবে, তার আগেরটা অ্যাডজেটিভ হবে, তার আগেরটা অ্যাডভার্ব হবে, তার আগেরটাও অ্যাডভার্ব হবে। ঠিক আছে? তো একটা না থেকে যদি একাধিক শব্দ থাকে, 1 2 3 4, চারটা শব্দ থাকে, সেই ক্ষেত্রে এই পজিশন ফলো করে তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? দাদুর দেখি মনে আছে? বেটা মনে থাকবে না, তোরা দরবারের লোক না, তোরা দরবারের মুরিদ না। হ্যাঁ, যত কিছুই হোক, ভক্তবৃন্দ বেশি থাকলে তার মধ্যে তো দু একজনকে তো মনে রাখাই যায়, তাই না? তো তোরা তো মনে আছিস। ভালো নাই ভাইয়া, টেনশনে আছি।
একটা ছোট্ট কথা শুন, টেনশন যদি না থাকতো তাহলে তো তুই মরেই যাইতি। হ্যাঁ, মানুষের টেনশন লেস হয় কখন? মানুষ মরে গেলে টেনশন থাকে না। মানে তুই যদি মারা যাস তাহলে তোর টেনশন নাই। যে আমার মাথায় এখন ক্লাস নিচ্ছি না, আমার মাথায় টেনশন আছে যে কখন শেষ হবে, কখন বাসায় যাব। যদিও বউ নাই, এটাও তো বলতে পারবি না যে রাহা নেই যাতা। হ্যাঁ, ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হচ্ছে যে যাওয়ার একটা টেনশন আছে, যাই কখন কি করব না করবো, মানে টেনশন থাকে, মানুষের টেনশন মাথায় থাকেই। তো এই টেনশন মূলত মানুষকে জীবিত রাখে, মানুষকে কর্মক্ষম রাখে, মানুষকে হচ্ছে চালিকা শক্তি এই টেনশন। হ্যাঁ, আর দেখবি যে এই টেনশনের আরও একটা ভালো দিক আছে। হ্যাঁ, ডাক্তাররা যখন রোগ আইডেন্টিফাই করতে না পারে তখন বলে যে টেনশন করে বেশি। হ্যাঁ, একটু টেনশন কম টম করলে রোগ ভালো হয়ে যাবে। সো এটা দেখ কত কত ডাক্তারের হচ্ছে এখন হচ্ছে আয় রোজগারের একটা কারণ। কিছু হইলেই টেনশন কমাই দেয়, না টেনশন তো মানুষ কমাইতেই পারে না। টেনশন মানুষ বন্ধ করতে পারবে? সম্ভব না। দ্যাটস ওয়াই টেনশন থাকবে, জীবন থাকবে, টেনশন নাই মানে তুইও নাই। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে আমরা 3 নাম্বার কোটেশনটা পড়ছি যে দা এবং অফের মাঝখানে হচ্ছে নাউন বসে, যদি একটা শব্দ না থেকে একাধিক শব্দ থাকে তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। 2 নাম্বারে পড়ছিলাম যে নন ফিনিট ভার্বের মধ্যে জিরান্ড এবং ইনফিনিটিভ মূলত নাউনের কাজ করে যদি সাবজেক্ট পজিশনে থাকে। তারপরে হচ্ছে 1 নাম্বারে পড়ছিলাম আর্টিকেল প্রিপোজিশন অ্যাডজেক্টিভ কিংবা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে হচ্ছে সেটা নাউন হয়। তো নাউনের পজিশনগুলো শেষ। আমরা এখন একটা একটা করে তোমাকে এক্সাম্পল দিব, এক্সাম্পলগুলো একটু দেখো। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু দেখো। যেমন আমি তোমাকে ফার্স্ট বললাম he worked with he worked in between. হ্যাঁ, he worked in between। এখন প্রশ্ন হয়েছে বিটুইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? he worked in between, he worked in between। বল এই 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 বিটুইন শব্দটা কোন পার্টস অফ স্পিচ বল? he worked in between। কেমন? he worked in between। এখন প্রশ্ন হয়েছে যে এই বিটুইন শব্দটা দেখ এখানে আছে কার আগে? ইনের পরে। ইনের পরে আছে আর্টিকেল প্রিপোজিশন অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? সেটা হচ্ছে নাউন হয়। ব্যাপারটা যদি এরকম ভাবে বলতাম যে দা হচ্ছে the honesty of him। হ্যাঁ, ইটস ভেরি পাওয়ারফুল। সেই ক্ষেত্রে অনেস্টি দা এবং অফের মাঝখানে আছে না? দা এবং অফের মাঝখানে আছে অনেস্টি। সো এই অনেস্টিটা কি হবে বলতো? এটা নাউন হবে। যদি ব্যাপারটা এরকম থাকতো যে দা সুইট অনেস্টি, হ্যাঁ, দ্য সুইট অনেস্টি অফ হিম ইজ ভেরি পাওয়ারফুল, সেই ক্ষেত্রে সুইট শব্দটা কি হবে আর অনেস্টি কি হবে বল? কি হবে বল? সুইট শব্দটা কি হবে আর অনেস্টি কি হবে? দুটোটাই বলো তো দেখি, অ্যান্সার করো তো দ্রুত। যেমন এই সুইট শব্দটা হচ্ছে তোমার, অনেস্টি শব্দটা তো তোমরা জানো যে দা এবং অফের মাঝখানে একটা শব্দ না থেকে দুইটা থাকলে এক এবং দুইটা শব্দ। সর্বশেষেরটা কি হয়? নাউন হয়। তার আগেরটা কি হয়? তার আগেরটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হয়। বোঝা গেল? এই হলো ব্যাপার। সো এইটা, হ্যাঁ, তাজুল ইসলাম অ্যাডজেক্টিভ নাউন, রিনা নাসরিন সুইট অ্যাডজেক্টিভ, অনেস্টি নাউন, পূর্ণদল সিরাজুম মনিরা রাবেয়া মামুন নাউন অ্যাডজেক্টিভ, অনেস্টি নাউন, সুইট অ্যাডজেক্টিভ। গুড, সবাইকে ধন্যবাদ। সবাই খুব সুন্দর করে হচ্ছে আলোচনাটা করছো এবং পড়ছো এবং অ্যান্সার করছো। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরেরটা দেখো। হ্যাঁ, টু লার্ন ইংলিশ ইজ আওয়ার ডিউটি। তো ডিউটি লার্ন ইংলিশ না, এটা দেই হচ্ছে টিচ ইংলিশ। টু টিচ ইংলিশ ইজ আওয়ার ডিউটি। তো এখন বল এই যে টু টিচ শব্দটা যে এখানে দেওয়া আছে, দ্রুত এসো, এই টিচ শব্দটা যে এখানে দেওয়া আছে, এই টিচ শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো? যদি জিজ্ঞেস করা হয় টু টিচ, এইটা এখানে কি হবে? এটা হচ্ছে নাউন হবে। হ্যাঁ, এটাকে নাউন বলা হয়। এই পুরাটাকে যদি দাগ দিয়ে বলে এই পুরা অংশ কি, এটাকে বলা হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হবে কেন? একটা শব্দ যদি থাকে, হ্যাঁ, আমি যদি এভাবে লিখতাম যে টু টিচ
ইজ আওয়ার ডিউটি। এইখানে আমাদের অ্যান্সার হইতো, এইটা হইতো নাউন, যেহেতু টু টিচ ইংলিশ ইজ আওয়ার ডিউটি, এটাকে বলতে হবে নাউন ফ্রেজ। কোনো একটা পার্টস অফ স্পিচের সাথে যদি একাধিক শব্দ উপবর্গ যুক্ত থাকে সেক্ষেত্রে এটার সাথে ফ্রেজ কথাটা যুক্ত করতে হয়, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে নাউন ফ্রেজ। কেমন, মনে থাকে জানো। তারপরে আসো হচ্ছে তোমার, আমরা চলে যাব হচ্ছে তোমার অ্যাডজেটিভের রুলসগুলো। দেখো, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেটিভ বসে, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেটিভ বসে, এটা একটা রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে, অ্যাডজেটিভও বসতে পারে, দুইটাই বসতে পারে। নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে, আর হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ অথবা নাউন দুটোই বসতে পারে। এখন প্রশ্ন হইছে যে প্রথম, এইটা তো আমরা সকলেই জানি, যেমন হচ্ছে ধরো লেখা হইলো গুড বয়, গুড শব্দটা কি, অ্যাডজেটিভ, তাই না? অথবা যদি বলা হয় স্কুল, স্কুল শব্দটা কি, নাউন। যদি বলা হয় স্কুল বয়, তাহলে বয়ের পূর্বে, নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেটিভ বসে। এটা আগে ছিল নাউন, হয়ে গেছে অ্যাডজেটিভ, কেন? কারণ তারপর আরেকটা নাউন আছে, তাহলে এটাকে বলা হবে নাউন অ্যাডজেটিভ। তাহলে নাউনের পূর্বে সাধারণত কারা বসে, অ্যাডজেটিভ বসে। যেমন হচ্ছে আমি বলবো যে হচ্ছে সুইট ডে, তাহলে এখানে সুইট কি, অ্যাডজেটিভ, ঠিক আছে, সুইট অ্যাডজেটিভ। আমি যদি বলি হচ্ছে সানি ডে, হ্যাঁ, সানি ডে, সেই ক্ষেত্রে সানি শব্দটাও কি, এটাও অ্যান্সার হবে অ্যাডজেটিভ। আমি যদি বলি হচ্ছে যে তোমার মনে করো যে ব্যাড গার্ল, তাহলে হচ্ছে এই ব্যাড শব্দটা কি হবে, অ্যাডজেটিভ হবে। তার মানে নাউনের পূর্বে যাকে বসাচ্ছি সেই হচ্ছে সাধারণত কি হয়ে যায়, অ্যাডজেটিভ হয়ে যায়। নাউনের পূর্বে যাকে বসাবো তারাই হচ্ছে অ্যাডজেটিভ হয়ে যাবে। প্যারাটা দিবে কোন জায়গায়, লিঙ্কিং ভার্বের পরে যে নাউন অ্যাডজেটিভ বসে সেই জায়গাটা। সবার আগে দেখতে হবে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব দেখো, লিঙ্কিং ভার্ব হচ্ছে যে ভার্ব কাজ করে না, যে ভার্ব কাজ করে না, যে ভার্ব সাবজেক্ট ইকুয়াল কমপ্লিমেন্ট হয়, এইটাকে বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, সাধারণত বি, বিকাম, রিমেইন, অ্যাপিয়ার, বি বিকাম রিমেইন অ্যাপিয়ার, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। বি বিকাম রিমেইন অ্যাপিয়ার, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। শরীফ শাহরিয়া বলছে ব্যাড গার্ল, এবং এটা লিখছো আবার আব্দুল্লাহ জুবাইর বলছে হ ভাই। ভাই দেখ, দুই ডেসপারেট মাল, হ্যাঁ, দুই ডেসপারেট, হ্যাঁ, তোরা দুইজন মিলে এই জায়গায় আইসিস, হ্যাঁ, আইসে মনে করতে একটা উদাহরণ পাইছিস, তাও লিখছিস। তোদের জীবনে এত কষ্ট, আমার আসলে দরবার থেকে বিনা পয়সায় তোদের জন্য দোয়া করতে মন চাচ্ছে, বিনা পয়সায়। তোদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আসলে দাদু হিসেবে এটা খুবই কষ্টজনক, দুঃখজনক। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আজকে দরবারে এটা নিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাইলে চলো আমরা হচ্ছে পরবর্তী অংশটা দেখি, যে বি বিকাম রিমেইন অ্যাপিয়ার, এগুলো সাধারণত হচ্ছে লিঙ্কিং ভার্ব হয়। এখন এই লিঙ্কিং ভার্বের পরে আরও কিছু আছে, যেমন হচ্ছে লুক, হ্যাঁ, লুক, ফিল, তারপরে হচ্ছে স্মেল, টেস্ট, সাউন্ড, এগুলোকে আমরা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলি, এটসেট্রা, আর অনেক আছে। হ্যাঁ, এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। তো সাধারণত লিঙ্কিং ভার্বের সংজ্ঞাটা হচ্ছে এটা, যে ভার্ব কাজ করে না সেটা লিঙ্কিং ভার্ব, যে ভার্ব হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে হচ্ছে পার্থক্য করে দিবে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। পার্থক্য বলতে ইকুয়াল করা যাবে দুইটাকে, এটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। আর হচ্ছে পরবর্তীতে আমরা দেখলাম যে বি বিকাম রিমেইন অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, সাউন্ড, স্মেল, গুড, এগুলোকে বলা হবে লিঙ্কিং ভার্ব। কেমন? সো এই হলো তোমার ব্যাপার। কিরে শরীফ শাহরিয়ার আর আব্দুল্লাহ জুবাইর আবার হাসছিস কেন? তোদের কি মানে ব্রেকআপ কি ঠিক হয়ে গেছে? তোদের ব্রেকআপ কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মুশরাত আবার হচ্ছে হাতও তুলে ফেলেছে। দোয়া এখনো শুরু করিনি, দোয়া শুরু করলে তো তুমি হাত তুলবা। হ্যাঁ, মুনাজাত দিয়ে দেন, মুনাজাত হবে, বড় মুনাজাত হবে। আব্দুর রাজ্জাক, এই যে তোমাদের কেমিস্ট্রি, হ্যাঁ, কেমিস্ট্রি ইকুয়াল পানি, ওয়াটার, ওয়াটার থেকে আসে অক্সিজেন, অক্সিজেন থেকে হাইড্রোজেন, সবই হচ্ছে কেমিস্ট্রির মধ্যে, তাই না? কেমিস্ট্রি, ইংরেজির বস হয়ে লাভ কি? যদি আমার মনের কেমিস্ট্রি যদি কেউ না বুঝে, তাহলে ইংরেজির বস হয়ে কোনো লাভ আছে? তোমরাই তো কেমিস্ট্রি, তোমরাই চালাও দেশ।
তোমাদের রাজ্জাক স্যার অনেক সুন্দর না? হ্যাঁ, একদম মায়াবী একটা চেহারা নিয়ে পড়াইতে আসে, মনে হয় যে কিচ্ছু বুঝে না। হ্যাঁ, এলাকায় যেমনি চলে মনে করো যে একদম হ্যাঁ বীর পুরুষের মতো থাকে। আচ্ছা, তারপরে আসো পরবর্তীতে আসো হচ্ছে আমরা এইটুকু তো জানলা, এখন আসো যে এটার হচ্ছে একটু পার্থক্যটা দেখো। পার্থক্যটা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে হচ্ছে যেমন মনে করো যে লিখলাম রাজ ইজ এ টিচার, অথবা টিচার না, এটা তো ডক্টরও, আমরা এটাই লিখলাম, ঠিক আছে? রাজ ইজ এ ডক্টর, এটা লিখলাম কেমন? তাইলে এই যে রাজ যে ডক্টর, একটা জিনিস খেয়াল করো, রাজ যে ডক্টর এই বাক্যে কোনো কাজ আছে? রাজ যে ডক্টর এই বাক্যে কোনো কাজ আছে? এই যে ইজের কি এখানে কোনো কাজ আছে? নাই। এরপরে দেখো আমরা বলছিলাম রাজ ইকুয়াল ডক্টর, হ্যাঁ। এখন বলো যে ডাক্তারকে রাজ, রাজ কি ডাক্তার, এই দুজনকে ইকুয়াল করার কাজ করছে হলো এই ইজ। যখন ইকুয়াল করার কাজ করে তার নাম লিঙ্কিং ভার্ব। এখন আমি যদি বলি যে হচ্ছে হি লুকস হ্যান্ডসাম, হি লুকস হ্যান্ডসাম, এখানে আমি যদি বলি হি ইকুয়াল হ্যান্ডসাম, সেই ক্ষেত্রে তুমি বলো তো হি ইকুয়াল হ্যান্ডসাম যদি বলি তাহলে ইকুয়াল হবে না? হ্যান্ডসাম কে? সে কি? হ্যান্ডসাম। তার মানে এই ইকুয়ালটা থাকলে এই লুকস ভার্বটা এটা হয়ে যাবে লিঙ্কিং ভার্ব। এখন প্রশ্নটা হয়েছে সবাই কি লিঙ্কিং ভার্ব? নো। আমি যদি বলি যেমন হি লুকস অ্যাট দ্য গার্ল, হ্যাঁ, পোলা তো মায়ের দিকেই তাকাইবে, এটাই তো স্বাভাবিক, অস্বাভাবিকের তো কিছু না। তাইলে এনে দেখো এখানে দেওয়া আছে হি ইকুয়াল দ্য গার্ল। এখন তুমি আমারে বলো দ্য গার্ল আর হি কি এক জিনিস? দুই দেহ এক হৃদয়, এরকম ব্যাপারটা না? এরকম তো না। তাহলে এই যে হি ইকুয়াল দ্য গার্ল এটা দেওয়া আছে, তারা দুজন আলাদা, এটা ইকুয়াল নট। তার মানে এখানে লুকস আমার লিঙ্কিং ভার্বের তালিকায় থাকলেও এই জায়গায় লুকস কিন্তু লিঙ্কিং ভার্ব না, সেটা হবে অ্যাকশন ভার্ব। সেটার নাম হবে কি ভার্ব? অ্যাকশন ভার্ব। সেটার নাম হবে হচ্ছে অ্যাকশন ভার্ব, মনে থাকবে? তো এই ক্ষেত্রে অ্যাকশন ভার্ব হইলে কিন্তু আর পরবর্তীতে কোনো কিছু হবে না। তাইলে আমি এইটুকু যদি তোমাকে একটু দেখাই, যে তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে যে এই যে ডক্টর কথাটা আছে এটা নিচে ডাক দিয়ে জিজ্ঞেস করলে এটা কোন পার্টস হচ্ছে, তুমি বলবা নাউন, ডক্টর নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়। এখানে হ্যান্ডসামের নিচে ডাক দিয়ে যদি জিজ্ঞেস করে এটা কোন পার্টস হচ্ছে, তাহলে তুমি কি বলবা বলো তো? তাহলে তুমি বলবা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। ঠিক আছে? কেমনে? হ্যান্ডসাম শব্দটা সাধারণত অ্যাডজেটিভ হয়। তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভও বসতে পারে, লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে। বুঝা গেল? লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, লিঙ্কিং ভার্ব প্লাস নাউন দুটোই হইতে পারে। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেটিভ, লিঙ্কিং ভার্ব প্লাস নাউন দুটোই হতে পারে। ক্লিয়ার? তো আমরা পজিশনটা তো শেষ হইলো, হ্যাঁ, পজিশন শেষ হইলো। আমরা এখন যাই যে আমাদের পরবর্তীতে হচ্ছে কিছু ওয়ার্ড টোয়ার্ড আমরা আছে এগুলো একটু সলিউশন করে দেখি। এটা তাহলে মনে করো যে হচ্ছে এখানে আছে কি, প্রথমে আছে অ্যাভব, এই যে ফ্রম অ্যাভব, ফ্রম হচ্ছে কি একটা প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। অ্যান্সার হবে হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। অ্যান্সার হবে নাউন। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে দা এবং অফের মাঝখানে হচ্ছে একটা গ্যাপ আছে, কিচ্ছু বোঝার দরকার নেই, দা এবং অফের মাঝখানে নাউন বসে। এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এখানে এফ ওয়াই আছে ভার্ব হয়, বিউটিফুল অ্যাডজেটিভ হয়, আর টি ওয়াই থাকলে নাউন হয়। এবার বল তোর অ্যান্সার কি? আর তো বলতে পারবো না। এবার বল তোর অ্যান্সার কি হবে? তোর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে নাউন। কেমন? অ্যান্সার হবে হচ্ছে নাউন। বুঝতে পারছিস? পরবর্তী প্রশ্ন দেখ, উই উইল নিড, নিডের পরে এখানে গ্যাপ আছে এই যে এই জায়গায়, ঠিক আছে? মনে করছে যে আমাদের এই স্লাইড বানাইছে তার জীবনে কোনো গ্যাপ নাই, সে সব কিছু পেয়ে গেছে, তার জীবন পরিপূর্ণ, এ কারণে সে গ্যাপ দেয় নাই। কিন্তু আমার অনেক খিদা ভিতরে, ঠিক আছে? এই ফুডের আগে একটা গ্যাপ আছে, উই উইল নিড, হ্যাঁ, এই যে এনের যে কোনো একটা হবে ফুডস ফর দ্য পিকনিক। এটা হচ্ছে ডিটারমিনারের প্রশ্ন। চল এবার তোদের সাথে ডিটারমিনার নিয়ে আলোচনা করে আসি। ডিটারমিনার নিয়ে আলোচনা করি। দেখ ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনারের ফাংশন যদি ধরি, ডিটারমিনার মূলত দুইটা নাউনে বসে, একটা হচ্ছে কাউন্টেবল, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল।
কাউন্টেবল আর একটা কি নাউন? আনকাউন্টেবল। এই দুই নাউনে বসে, কাউন্টেবল আর আনকাউন্টেবল, কিন্তু ডিটারমিনার তিনটা, কাউন্টেবল, আনকাউন্টেবল এবং হচ্ছে কমন ডিটারমিনার। তো কাউন্টেবল নাউনের ডিটারমিনার কারা বসে? ফিউ বসে, মেনি বসে, নাম্বার অফ, এগুলো বসে, নাম্বার অফ আর হচ্ছে অনলি এ ফিউ, এরা বসে। আনকাউন্টেবলে কে বসে? লিটল বসে, মাচ বসে, অ্যামাউন্ট অফ বসে, অনলি এ লিটল বসে। কেমন? আর কমন নাউনে হচ্ছে অল, সাম, মোস্ট, রেস্ট, এ লট অফ, অথবা হচ্ছে লটস অফ, অথবা হচ্ছে প্ল্যান্টি অফ। এগুলো হচ্ছে তোর কমন ডিটারমিনার। ওকে, এগুলো হচ্ছে কমন ডিটারমিনার। সো এগুলো হচ্ছে কমন ডিটারমিনার। তো আমরা সাধারণত হচ্ছে এইগুলো হচ্ছে ডিটারমিনার। তো এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে এখন কি করা, যে হচ্ছে ডিটারমিনারগুলো তো আমরা দেখলাম, আমাদের এখন সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে এই জায়গায় যে হচ্ছে ডিটারমিনারটা যে ছিল এই যে ফুডস, ঠিক আছে? তো আমরা সাধারণত এখন এই কোশ্চেনটা একটু ভুল আছে, এইখানে হচ্ছে আমাদের এই অ্যাসটা হবে না। যদি এখানে অ্যাস ধরো তাইলে এটা হয়ে যাবে কাউন্টেবল, ঠিক আছে? মূলত ফুড শব্দটার সাথে অ্যাস থাকে না, আমাদের বইতে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক আছে, এটা ফুড হবে। তাহলে ফুড যদি হয় এটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হইলে আমরা আনকাউন্টেবল নাউনকে ফিউ বসাই না। অনলি এ লিটল হয়, অনলি লিটল কখনো হয় না, সো নিচেরটা বাদ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে অনলি এ লিটল। আরেকটা কথা বলি, পরীক্ষার প্রশ্নে যদি এটা ফুডসই থাকে তাহলে অ্যান্সার করতে হবে অনলি এ ফিউ, কিন্তু এখানে অনলি ফিউ অথবা এ ফিউ, অথবা ধরো এই যে উই উইল নিড আ ফিউ ফুডস ফর দ্য পিকনিক, তাহলে এইটার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? যদি ফুডসই থাকে। আমি যদি বলি যে হচ্ছে, এটা কি মুছে যাবে নাকি? আচ্ছা, আমি যদি বলি হচ্ছে যে তোমার এখানে সব বাদ, এই কোশ্চেনটা যেভাবে আছে এইভাবে আমি অ্যান্সার করব, পরীক্ষায় এমনিই আইছে, তাহলে কি করব? তাহলে অ্যান্সার করতে হবে হচ্ছে এ ফিউ। কিন্তু মূলত এই প্রশ্নটাই যে ফুডস না হয়ে এটা হবে হচ্ছে ফুড। যদি ফুড থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে অনলি এ লিটল, আর যদি হচ্ছে ফুডস থাকে তাইলে অ্যান্সার হবে হচ্ছে এ ফিউ। মনে থাকে যেন। কাউন্টেবল নাউন থাকলে কাউন্টেবলের মতো আচরণ হবে, আনকাউন্টেবল থাকলে আনকাউন্টেবলের মতো আচরণ হবে। 2016-17 সেশনে ক্রপস এই শব্দটা আমরা জানি যে এটা একটা আনকাউন্টেবল নাউন, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে দিছিল ক্রপস। দ্যাটস ওয়াই আমরা ওখানে আনসার করছিলাম অনলি আ ফিউ ক্রপস। এখানে আমরা নিজেরাও কোচিংয়ে পড়ছি অনলি এ লিটল হয়, অনলি এ লিটল ক্রপ হয়, বাট ওখানে এস যুক্ত করা ছিল, দ্যাটস ওয়াই উই ইউজ ফিউ নট লিটল। কেমন? সো এইটা কনফিউশন যেন না হয়, অ্যান্সার করার সময় বুঝে শুনে করো। তাহলে আমরা এটার হচ্ছে এক্সাম্পল পাই গেলাম, এটার অ্যান্সার পাইলাম। পরবর্তী প্রশ্ন, দেয়ার ওয়াজ এ এমটি ফুড ইন দ্য ফ্রিজ, ইনফ্যাক্ট। তাহলে এখানে ইট ওয়াজ নিয়ারলি, এখানে যে ফুডের আগে আবার হচ্ছে একটা গ্যাপ আছে, ফুডের আগে গ্যাপ থাকলে সাধারণত আমাদের দেখো ফিউ জাতীয় শব্দ তো বসে না, বাদ, ফিউ জাতীয় শব্দ বাদ। এখন এখানে আসলে লিটল এবং এ লিটল দুটোই আছে, দুটোর মধ্যে পার্থক্য কি? লিটল মানে নাই আর এ লিটল মানে আছে। এখন বলো কি হবে অ্যান্সার? দেয়ার ওয়াজ এমটি, খালি। হ্যাঁ, তাইলে এখানে লিটল দিবা নাকি এ লিটল দিবা? আগেই বলা আছে, কি বলা আছে দেখো, ইনফ্যাক্ট ইট ওয়াজ নিয়ারলি। হ্যাঁ, দেয়ার ওয়াজ এমটি। এই যে এই শব্দগুলো দেখো, দেখে বলো অ্যান্সার কি হবে। এমটি যখন থাকে, খালি কোনো কিছু থাকে নাই, এই কারণে অ্যান্সার হবে লিটল। বুঝা গেল? পরবর্তী প্রশ্নে আসো, বট ফর মাই ল্যাবরেটরি লাস্ট উইক, সেখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সাধারণত হচ্ছে এই প্রশ্নটা তুমি হচ্ছে দেখো যে হচ্ছে এখানে ইকুইপমেন্ট আছে, তাই না? ইকুইপমেন্ট শব্দটা কি নাউন? বাপি বলো তো, আসো, ইকুইপমেন্ট শব্দটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সাধারণত এস বাই এস যুক্ত হইতে পারে না, দ্যাটস ওয়াই আমাদের সি এবং ডি কাটা। এই যে প্রশ্নের মধ্যে তুমি যখন হচ্ছে অপশন কেটে দিবা, এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন, পিওই মেথড। প্রসেস অফ এলিমিনেশনে যেটা হয়, তুমি তোমার উত্তরটা যে কতটা
স্মার্টলি হ্যান্ডেল করতে পারবা, এটা তুমি বলার বাইরে। এই যে তুমি কেটে দিছো যে এস হবে না, আনকাউন্টেবল এস হয় না, আমার এখন উত্তর সাইড 4টা নিয়ে কিন্তু ভাবতে হয় না, আমার ভাবতে হয় 2টা নিয়ে। তাহলে 2 পিসেস অফ ইকুইপমেন্ট, 2 ইকুইপমেন্ট পিসেস। তুমি বলো যে এই জিনিসটা কি তোমার শুনতে ভালো লাগে? আমাদের তো একটা সিক্স সেন্স আছে, তাই না? পরীক্ষার হলে এইচএসসি তে আমরা নিজেরাও কোনো কিছু না পারলে পড়তে যেটা ভালো লাগে, শুনতে যেটা ভালো লাগে ওটাই অ্যান্সার। তাহলে এইখানে কি তোমার এটা শুনতে ভালো লাগে? না, গ্রামার দরকার নাই, এমনি নাম্বার সঠিক, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা তাহলে বাপ্পি সলভ করতে থাকো এবং বুঝে রাখো। পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। পরবর্তী প্রশ্নে বলা আছে হচ্ছে হিজ অ্যাটিটিউড ওয়াজ হাইলি অ্যাপ্রিশিয়েট, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এখানে যে অ্যাটিটিউডটা রয়েছে, অ্যাটিটিউড আসলে কোন পার্টস অফ স্পিচ? একটু সবাই কমেন্ট করে জানাও যে কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, হিজ অ্যাটিটিউড ওয়াজ হাইলি অ্যাপ্রিশিয়েট, এখানে অ্যাটিটিউডটা কোন পার্টস অফ স্পিচ সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে কি হবে। অপশন এ নাকি বি নাকি সি নাকি ডি, কোনটা হবে বলো? কেউ বলে এ, কেউ বলে সি এবং কেউ বলে নাউন, কেউ অ্যাডজেক্টিভ বলে, কেউ ভার্ব বলে, কেউ নাউন বলে। একটু সবাই মিলিয়ে নাও। এখানে হিজ অ্যাটিটিউড, আমরা একটু আগে পজিশন অফ পার্টস অফ স্পিচ যখন পড়েছিলাম, পজিশন অফ পার্টস অফ স্পিচের মধ্যে একটা তোমার পজিশন রয়েছে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন আমরা মাই বলতে পারি, আওয়ার বলতে পারি, ইওর বলতে পারি, হিজ বলতে পারি, হার বলতে পারি, দেয়ার, ইটস, এগুলোকে বলে হচ্ছে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। এবং এগুলোর পরে যে শব্দটা থাকে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরের যে শব্দটা থাকে, সেই শব্দটাকে আমরা বলি হচ্ছে নাউন। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সচরাচর নাউন বলি। সেক্ষেত্রে এই যে অ্যাটিটিউডটা রয়েছে, অ্যাটিটিউডটা কিন্তু এই বাক্যে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এটার অপশন কি? অপশন সি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এটার অপশন কি? সি নাম্বার। পরবর্তী প্রশ্নটা একটু দেখো। পরবর্তী প্রশ্ন বলছে দ্য ফ্রেঞ্চ আর্মি ওয়াজ ডিফিটেড অ্যাট ওয়াটারলু, অর্থাৎ হেয়ার দ্য ওয়ার্ড আর্মি। আর্মি কোন পার্টস অফ স্পিচ? তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কি হবে। যদিও এটা আলোচনা করা হয় না, আমি খুব শর্টকাটে তোমাদের একটু আলোচনা করে দিই, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা যে নাউন জানি, ঠিক আছে, নাউন আমরা সাধারণত বলি কি, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, এবং সর্বশেষ আমরা বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো এই নাউনেরই প্রকারভেদ আসলে আসছে। তো আমি 5টা সংক্ষেপে তোমাদের একটু আলোচনা করে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ 5টার আলোচনা কি হবে। প্রপার নাউন, প্রপার নাউন মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাম। আর যে কোনো কিছু নির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বলে থাকি। সেটা যে কোনো কিছু নির্দিষ্ট নাম হতে পারে, সেটা একটা মানুষের নির্দিষ্ট নাম হতে পারে, বা সেটা একটা নদীর নির্দিষ্ট নাম হতে পারে, একটা দেশের নির্দিষ্ট নাম হতে পারে, একটা শহরের নির্দিষ্ট নাম হতে পারে। যেমন একটা মানুষের নির্দিষ্ট নাম হলে আমি রহিম বলতে পারি, একটা শহরের নির্দিষ্ট নাম হলে আমি ঢাকা বলতে পারি, একটা দেশের নির্দিষ্ট নাম যদি হয় সেক্ষেত্রে আমি মনে করো বাংলাদেশ বলতে পারি, বা তোমার যে কোনো একটা ইচ্ছা মতো দেশের নাম বলতে পারো। তারপরে মনে করো একটা ফ্লাওয়ারের যখন নির্দিষ্ট নাম বলবো তখন আমরা রোজ বলতে পারি। একটা নদীর নির্দিষ্ট নাম বলে আমরা পদ্মা বলতে পারি, তাই না? এগুলো হচ্ছে কি প্রপার নাউন, অর্থাৎ এগুলো একটা যে কোনো কিছু একটা নির্দিষ্ট নাম। অপরদিকে পরবর্তীতে আসে হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে এক জাতীয় আর সাধারণ কিছু নামকে আমরা কমন নাউন বলে থাকি, অর্থাৎ এমন একটি নাম যে নামটা আমরা যখন বলবো ওই জাতীয় সকল কিছু সেই নামের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ কমন নাউনটা আরো একবার শুনে নাও, এমন একটা নাম যে নামের মধ্যে ওই জাতীয় সকল কিছু পড়ে যাবে। যেমন আমি উদাহরণ হিসেবে বললাম হচ্ছে বয়। যখন উদাহরণ হিসেবে আমি বয় বললাম, অর্থাৎ এই যে বয় মানে বালক, কোনো নির্দিষ্ট বালককে কিন্তু আমি বোঝাচ্ছি না। অর্থাৎ বয় যখন বলতেছি, অর্থাৎ পৃথিবীতে যত বালক রয়েছে সকল বালকের একটা কমন নাম হিসেবে আমরা কি বয় ব্যবহার করি। আমরা একইভাবে বলতে পারি হচ্ছে কান্ট্রি, একইভাবে বললাম হচ্ছে কান্ট্রি। কান্ট্রি কি? কান্ট্রি
কোনো নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে না, অর্থাৎ পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সকল দেশের একটা কমন নাম হিসেবে আমরা কান্ট্রি ব্যবহার করছি। ঠিক একইভাবে আমরা সিটি ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে আমরা রিভার বলতে পারি, ফ্লাওয়ার বলতে পারি। এগুলো সব কিন্তু কমন নাউন, অর্থাৎ কমন নাউনের সংজ্ঞা এটাই যে এমন একটা নাম, এমন একটা একজাতীয় নাম যেই নামটা বললে ওই জাতীয় সকল কিছু ওই নামের মধ্যে পড়ে যাবে। যখন আমি রিভার বললাম, রিভার বলার ফলে কিন্তু পৃথিবীতে যতগুলো নদী রয়েছে সকল নদীর একটা কমন নাম হিসেবে কি রিভার ব্যবহার হয়। পরবর্তীতে আসে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা আমি যদি সংজ্ঞাটা বলি, কালেকটিভ নাউন হচ্ছে সেটাই যেটা হচ্ছে কি কিছু মানুষের বা কিছু জনের সমষ্টি নিয়ে একটা দল গঠন হতে পারে বা যে কোনো কিছু গঠন হতে পারে। যেমন আমরা বলতে পারি কমিটি, ঠিক আছে। আমরা যখন কমিটি বলতেছি, কমিটিতে কিন্তু সবাই থাকে না। দেখা যাচ্ছে স্কুল বা কলেজে যদি একটা কমিটি গঠন করি বা একটা ভার্সিটির যদি কমিটি গঠন করি, যে কোনো কিছুর কমিটি যদি গঠন করি, এই কমিটির মধ্যে কিন্তু সবাই থাকে না। 20 জন, 30 জন, 40 জনের সমষ্টি নিয়ে একটা কমিটি গঠন করি। ঠিক একইভাবে আমরা কি গঠন করি বলতো, টিম গঠন করি। তারপরে মনে করো আমরা আর্মি বাহিনী গঠন করতে পারি। ঠিক একইভাবে আমরা পুলিশ বাহিনী গঠন করতে পারি, নেভি গঠন করতে পারি। এগুলোকে আমরা বলছি হচ্ছে কি কালেকটিভ নাউন। তারপরে আসে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা যেটা আসলে পরিমাপ বা পরিমাণ করে, তোমরা সবাই জানো কি ওয়াটার, তারপরে রাইস, সল্ট, গোল্ড, এগুলো হচ্ছে সচরাচর এগুলো পরীক্ষায় এসে থাকে, যদি আসে খুব কম, আসলে তোমার এগুলোর মধ্যে থেকে এসে যাবে। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ইতিমধ্যে আলোচনা করেছি। ওই যে আমরা সাফিক্স পড়েছিলাম বা ক্লাসের শুরুতে কিন্তু তুর্য দাদু সাফিক্স গুলো পড়িয়ে দিয়েছিল, অর্থাৎ নাউনের যে সাফিক্স, কোনো শব্দের শেষে TION, SION, NESS, হুড, ANC, ENC, TY, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা নাউন হয়। আর ওই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, অর্থাৎ সাফিক্স যুক্ত যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন আমরা বলতে পারি কি প্রোডাকশন, তারপরে বলতে পারি অনেস্টি, তারপরে বলতে পারি হচ্ছে কাইন্ডনেস। এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এবং প্রত্যেকটা শেষে কি সাফিক্স রয়েছে, কি রয়েছে, সাফিক্স রয়েছে। এগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে আমাদের যে 5 প্রকার নাউন রয়েছিল, সেই 5 প্রকার নাউনের আসলে একটা ব্যাখ্যা তোমাদের দিলাম। এবার আসলে আমরা মূল প্রশ্নে চলে যাই। একটু মূল প্রশ্নে চলে যাই, তোমরা কাইন্ডলি এটার অ্যান্সার করো সবাই। এবার একটা অ্যান্সার করো, দেখি কে কে অ্যান্সার করো। দেখো, একটু আগে কিন্তু আমি বলেছি নাউনের যে 5 প্রকার বললাম, সেখানে আমি আর্মি ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি। আর্মি কিন্তু একটা বাহিনী, অর্থাৎ এই বাহিনীতে কিন্তু সবাই নেই, হইতে পারে 1 লক্ষ, হইতে পারে 5 লক্ষ বা 10 লক্ষ, এরকম একটা মানুষের সমষ্টি নিয়ে একটা বাহিনী গঠন হয়। যেমন আর্মি হতে পারে, সেটা পুলিশ হতে পারে বা নেভি হতে পারে, এরকম একটা বাহিনী গঠন হয় কি কিছু মানুষের সমষ্টি নিয়ে। সেক্ষেত্রে সমষ্টিবাচক নামকে আমরা সবসময় কি বলি, সমষ্টিবাচক নামকে আমরা কিন্তু কালেকটিভ নাউন বলি, তাই না? সমষ্টিবাচক নামকে যেহেতু কালেকটিভ নাউন বলি, সেজন্য এটার অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য গ্যাপ উইথ এনি ওয়ান অফ দ্য ফলোইং। ইট ওয়াজ, আসলে আমরা প্রোনাউনে চলে আসছি, ঠিক আছে, আমরা প্রোনাউনে চলে আসছি। প্রোনাউনে একটু আলোচনা করে দেন তোমাদের কোশ্চেন সলভ করব। একটু তোমরা সাথে থাকবে আশা করি। প্রোনাউনের একটু আলোচনা তোমাদের করি। প্রোনাউনটা তোমরা সবাই জানো কি, প্রোনাউনটা হচ্ছে কি যেটা আসলে নাউনের পরিবর্তে বসে, তাই না? যেটা আসলে নাউনের পরিবর্তে বসে সেটাকে আমরা প্রোনাউন বলি। এখন প্রোনাউনের আসলে কিছু প্রকারভেদ রয়েছে, আমি সেটা তোমাদের প্রকারভেদে না যেয়ে তোমাদের একটু ইউজে চলে যায়, ডিরেক্ট ব্যবহারে চলে যাই। যেমন সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম যেমন আই, উই, হি, শি, দে, ইট, ইউ। তারপরে এটাকে আমরা বলছি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আয়ের অবজেক্ট হচ্ছে মি, উয়ের অবজেক্ট হচ্ছে আস, হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, দের অবজেক্ট হচ্ছে কি দেম, ইটের অবজেক্ট হচ্ছে ইট, ইউর অবজেক্ট হচ্ছে ইউ। এখানে আমরা দেখবো পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে একটু আগে যেটা বললাম, মি এর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে হিজ, এটা হচ্ছে হার, এটা দেয়ার। এটাকে আমরা বলছি হচ্ছে ইটস এবং এটা হচ্ছে ইউর। এগুলো এই তিনটা ব্যবহারটা তোমরা একটা জাস্ট একটু এক নজর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে জাস্ট ফর্ম, এটার আমরা ব্যবহার বিস্তারিত ব্যবহারটা তোমাদের আসলে দেখাবো। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আমি সংক্ষেপে লিখেছি সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এগুলোর ব্যবহার হবে সাবজেক্টিভ, আর এগুলোর ব্যবহার হচ্ছে অবজেক্ট, এবং এগুলোর ব্যবহার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। একটু আমরা বিস্তারিত ব্যাখ্যা তোমাদের দিয়ে দিই। সাবজেক্টিভ ফর্মের ব্যবহার, হ্যাঁ, এটা হচ্ছে ইউজ অফ সাবজেক্টিভ ফর্ম। প্রথম কথা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম বসবে,
অ্যাজ অথবা দেন থাকলে এগুলোর পর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে, এবং সাবজেক্টের পজিশনে তো অবশ্যই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। এই তিনটা জায়গায় আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। একটু এক্সাম্পল দিই তোমাদের, একটু দেখো। যেমন বি ভার্ব কোনগুলো তোমরা জানো? বি ভার্ব কোনগুলো একটু কমেন্ট করো তো। বি ভার্ব তোমরা জানো কিনা একটু কমেন্ট করো সবাই। আমি যদি প্রশ্নটা এমন ভাবে লিখি, যে লিখলাম হচ্ছে ইট ওয়াজ, ঠিক আছে? এই যে ওয়াজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলিকে আমরা বলি বি ভার্ব। আর বি ভার্বের পরে যে প্রোনাউনটা আসে সেটাকে আমরা সবসময় সাবজেক্টিভ ফর্মে লিখবো। এখানে অপশনে যদি থাকে আই, বা থাকে মি, বা থাকে মাই, সেক্ষেত্রে অ্যান্সারটা কোনটা হবে তোমরা একটু বলো। পরবর্তী এক্সাম্পলটা দেখো অ্যাজ অথবা দেন। যেমন আমরা বলতে পারি হি ইজ অ্যাজ গুড অ্যাজ শি অবলিক হার। এখানে কোনটা হবে তোমরা একটু বলো। দেখো এম, ইজ, আর, ওয়াজ, এগুলোকে আমরা বলি বি ভার্ব। আর বি ভার্বের পর অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে। আর সাবজেক্টিভ ফর্ম হিসেবে এখানে কি হবে বলো তো? আই হবে। সেক্ষেত্রে আই হচ্ছে কি এটার অ্যান্সার। এবং এখানে অ্যাজ রয়েছে, আমি বলেছি অ্যাজ এবং দেনের পরে যে প্রোনাউনটা আসবে সেটাকেও কিন্তু আমরা সাবজেক্টিভ ফর্মে লিখবো, তাই না? অ্যাজ এবং দেনের পরে যে প্রোনাউনটা আসবে সেটাও সাবজেক্টিভ ফর্ম হবে। সেক্ষেত্রে এখানে হার না হয় কি হবে? এখানেও কিন্তু শি হবে। এখানে কি হবে? এখানেও কিন্তু শি হবে। চলো আমাদের যে প্রশ্নটা ছিল সেটা তোমরা একটু সমাধান করো। এখানে ওয়ান না, এটা হচ্ছে আই। হ্যাঁ, এটা হচ্ছে আই। ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিস দ্য ডিফারেন্স। এখানে কি হবে বলো? আই হবে, নাকি মি হবে, নাকি মাইসেলফ, নাকি হিমসেলফ? কোনটা হবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। দ্রুত সবাই একটু কমেন্টে জানিয়ে দাও যে এটার অ্যান্সার কোনটা হবে। দেখো এটার অ্যান্সার কিন্তু আই হবে। কেন? কারণ এই যে ওয়াজ হচ্ছে বি ভার্ব। একটু আগে বললাম বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম বসে, সেজন্য এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। এটার অ্যান্সার অপশন এ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার, তারপর এখানে গ্যাপ রয়েছে। গ্যাপ দিয়ে এখানে মনে করো অপশন এ আছে এক্সেপ্ট মি, এক্সেপ্ট আই, এক্সেপ্টিং মি। ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে তোমরা একটু বলো। আমি অবজেক্টিভ যে ফর্মগুলো লিখেছিলাম অবজেক্টিভ ফর্মের ব্যবহারটা সংক্ষেপে লিখি। প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে, এবং লেট থাকলে লেটের পরে অবজেক্টিভ ফর্ম। এই দুইটা জায়গায় আমাদের অবশ্যই কি অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি এক্সেপ্ট কিন্তু একটা প্রিপোজিশন। এক্সেপ্ট একটা কি? এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি ফর্ম ব্যবহার হয়? প্রিপোজিশনের পরে অবশ্যই কি অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়। সেক্ষেত্রে এত বড় প্রশ্ন তোমার পড়ার কোনো প্রশ্নই আসে না। জাস্ট কত সহজে আনসার করা যায় দেখো। এক্সেপ্ট যেহেতু প্রিপোজিশন, এটা আইএনজি হবে না, এটা হবে না। এই দুটা গেল এক্সেপ্ট প্রিপোজিশন, ঠিক আছে? আর প্রিপোজিশনের পরে আমরা জানি কি অবজেক্টিভ ফর্ম। সেক্ষেত্রে এটা তো সাবজেক্টিভ আছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে অবজেক্টিভে রয়েছে। সুতরাং এটারও অ্যান্সার কি? এটারও অ্যান্সার কিন্তু অপশন এ। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তারপরে তোমার লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা অবজেক্টিভ ফর্ম হবে। যেমন আমরা সবসময় একটা কথা বলি না, দেখো তো লেট আস। এই যে লেট আস, এই কথাটা থেকে তোমাদের বোঝা উচিত যে এই আসটা কিন্তু অবজেক্টিভ ফর্ম। কার অবজেক্টিভ ফর্ম? আমরা উই এর অবজেক্টিভ ফর্ম কি বলি? উই এর অবজেক্টিভ ফর্ম কিন্তু আস বলি। কখনো কিন্তু লেটের পরে উই বলি না, আমরা সবসময় বলি লেট আস, লেট হিম, লেট মি, এগুলোই বলি। ঠিক আছে? অর্থাৎ লেটের পরে কোনো প্রোনাউন বসা মানে সেটা আমাদের কি করতে হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী দেখো চুজ দা কারেক্ট অপশন। টেক, এখানে ড্যাশ, একটা তো ড্যাশ দেয় না, টেক ড্যাশ টাইম। হ্যাঁ, টেক ড্যাশ টাইম। তোমাদের বলে রাখি পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহারটা আমি লিখি নাই, একটু দ্রুত আগাচ্ছে, একটু তোমরা খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবা। পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহারটা ভার্ব প্লাস আইএনজি থাকলে তার পূর্বে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। এখানে যদি নাউন থাকে তাহলে অবশ্যই এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি বা নাউন যে কোনো একটা যদি থাকে তাহলে অবশ্যই গ্যাপে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে। যেমন ভার্ব প্লাস আইএনজি আমি বলতে পারি ডিকেইং। মনে করো এখানে ডিকেইং আছে, তার মানে এখানে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্ম বসাতে হবে। এখানে মি বসালে ভুল হবে, তারপরে ইউ বসালেও ভুল হবে। এখানে আমরা বসাতে পারবো পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাতে পারবো? মনে করো মাই বসাতে পারবো, হিজ বসাতে পারবো, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সেক্ষেত্রে টাইমটা আমরা কি জানি? টাইমটা একটা আনকাউন্টেবল নাউন। সুতরাং এটা একটা যেহেতু নাউন, এবং নাউনের পূর্বে অবশ্যই আমাদের কি পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ইওরটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে? ইওরটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সুতরাং এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তীতে দেখো কন্ট্রোল।
এখানে একটা জায়গাতেও গ্যাপ দেয় না, এটা মিস্টেক হয়ে গেছে। কন্ট্রোল ড্যাশ তারপরে সাবা, অর্থাৎ এটা তোমরা সবাই জানো, কন্ট্রোল ইয়োর সেলফ মানে নিজের কাজ নিজে বোঝাতেই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহারে আমরা সবাই বলি না কন্ট্রোল ইয়োর সেলফ, মানে তুমি নিজেই নিজেকে কি করো, নিয়ন্ত্রণ করো। হয়তো বা তার পরীক্ষায় খারাপ হয়েছে, বা দেখা যাচ্ছে কেউ বকা দিয়েছে, বা তার মন খারাপ, সে বিষণ্ণ, এই অবস্থা আমরা তাকে বলি কন্ট্রোল ইয়োর সেলফ, তুমি নিজেকে কি করো, নিজেকে নিয়ন্ত্রণ করো, ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন, অর্থাৎ সবকিছু ঠিক রয়েছে, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, এক্ষেত্রে কন্ট্রোল ইয়োর সেলফ, নিজের কাজ নিজে বোঝাতে তোমার সবসময় কি রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার হবে। পরবর্তী আমরা প্রশ্নটা দেখি, দিস ইজ দ্য হাউস, এই যে এখানে ড্যাশ, এখানে হাউসের পরে একটা গ্যাপ হবে, যেটা আসলে দেয় নাই, এটা মিস্টেক হয়ে গেছে। দিস ইজ দ্য হাউস, এটার অ্যান্সার কি হবে একটু কমেন্টে জানাও সবাই। দিস ইজ দ্য হাউস, এটার অপশন কি হবে? আমি তোমাদের একটু বলি, রিলেটিভ প্রোনাউনের যে ব্যবহারটা হু, হুম, হুইজ বা দ্যাট, এগুলোর ব্যবহার হচ্ছে যদি পূর্বে কোনো বস্তু থাকে, পূর্বে যদি বস্তু থাকে তাহলে আমরা দুটা জিনিস ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে হুইজ এবং দ্যাট। আর পূর্বে যদি থাকে ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তিকে বোঝাই, তাহলে আমরা দুটা জিনিস ব্যবহার করব, হয় হু না হয় কি হুম। তো এখানে দেখো দিস ইজ দ্য হাউস, গ্যাপের পূর্বে হাউসটা কি, হাউসটা তো কোনো ব্যক্তি না, হাউসটা অবশ্যই কোনো ব্যক্তি না, এটা বস্তুর মধ্যে পড়ে যায়। হাউসটা যেহেতু বস্তুর মধ্যে পড়ে যায়, আমরা হুইস অথবা দ্যাটের যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এখানে অপশনে একমাত্র কি রয়েছে, এই যে হুইস রয়েছে, এজন্য অ্যান্সার হচ্ছে অপশন সি। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, আমি একটু দ্রুত এগিয়ে যাচ্ছি। পরবর্তী দেখো দ্য ওল্ড ম্যান, এই যে এখানে কি রয়েছে একটু দেখো, এখানে দ্য ওল্ড ম্যান, এটা কিন্তু একটা ব্যক্তি, আমি একটু আগেই বললাম ব্যক্তির ক্ষেত্রে কি হয়, ব্যক্তি থাকলে ব্যক্তির ক্ষেত্রে হু অথবা হুম হয়, তাই না, ব্যক্তির ক্ষেত্রে হু অথবা হুম হয়। এখন হু হবে নাকি হুম হবে, এখানে দুইটা অপশনে রয়েছে, কোনটা অ্যান্সার করবা? এক্ষেত্রে অ্যান্সার করতে হবে যদি গ্যাপের পরে তোমার ভার্ব থাকে, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা হু দিব। আর গ্যাপের পরে যদি দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে আমরা কি দেবো, হুম দেবো, তাই না। এখানে লিভসটা একটা ভার্ব, তোমরা সবাই জানো কি আই লিভ ইন ঢাকা, মানে এখানে লিভ একটা ভার্ব, যেহেতু ভার্বের পূর্বে কি বসে, হু বসে, এর জন্য এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা এখানে দেখো গিভ দ্য ওয়ার্ক, দ্য হুইস এভার, হুম লাইকস আইডল, তারপরে হোম এভার, এখানে হচ্ছে হু এভার এবং হোম এভারের ব্যবহার। অর্থাৎ এগুলোর পূর্বে আমরা একটু আগে প্রত্যেকটার ক্ষেত্রে খেয়াল করেছি গ্যাপের পূর্বে একটা নাউন রয়েছে, তাই না, এই যে নাউন রয়েছে, এর আগেরটা তো দেখো হাউস একটা নাউন ছিল, তার মানে দুইটা নাউন পাইছি, বাট এখানে যে গ্যাপটা রয়েছে অর্থাৎ এটার ব্যবহার আমরা এখানে দেখব। এর পূর্বে কিন্তু কোনো নাউন নেই, একটা প্রিপোজিশন রয়েছে, সব জায়গায় কোনো নাউন নেই। যখন নাউন থাকবে না, বা নাউনকে আমরা একটা অ্যান্টিসিডেন্ট বলি, অ্যান্টিসিডেন্ট যখন থাকবে না, তখন আমরা হুএভার অথবা হুমএভার ব্যবহার করব, হয় হুএভার না হয় হুমএভার। এখন কোথায় হুএভার কোথায় হুমএভার, একইভাবে যদি গ্যাপের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা হুমএভার ব্যবহার করব, আর গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা হুএভার ব্যবহার করব। এখন দেখো গ্যাপের পরে কি রয়েছে, লুকস, লুকস মানে দেখা, লুকস মানে দেখা, যেহেতু লুকস মানে দেখা, দেখাটা একটা কাজ, একটা ভার্ব, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হু এভার ব্যবহার করব। এখন হু এভার কোথায় আছে, অপশন ডি তে, যে হু এভার, এই জন্য অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটার অ্যান্সার হচ্ছে কি অপশন ডি। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা বলছে হচ্ছে আই, এটা হচ্ছে তোমার একাধিক প্রোনাউন পাশাপাশি যদি বসে, ঠিক আছে, আমরা সবাই জানি একাধিক প্রোনাউন পাশাপাশি বসলে আমরা হচ্ছে 231 সিকোয়েন্সে অ্যান্সার করি, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তোমরা একটু কাইন্ডলি একটু কমেন্টে জানাও তো এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে তোমরা একটু জানাও। এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে, তোমরা কাইন্ডলি সবাই শেষ প্রশ্নের অ্যান্সারটা দাও, দেখি শেষ আসলে ভালো কার হয়। দেখো এটা অনেকেই 231 অনুযায়ী অ্যান্সার করতেছো, বাট একটা ব্যতিক্রম রয়েছে, কোনো বাক্যে যদি তুমি দেখো ক্রাইম বোঝাচ্ছে বা দোষ স্বীকার করা বোঝাচ্ছে, গিলটি ফিল করা বোঝাচ্ছে, বা মনে করো ব্লেম বোঝাচ্ছে, এই তিনটা যদি বোঝাই
ঠিক আছে, তখন কিন্তু সিকোয়েন্সটা আর 231 থাকে না। প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে 231 অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন এইটা বোঝায়। বাট এরকম যখন ক্রাইম, ব্লেম এগুলো বোঝাবে তখন কিন্তু সিকোয়েন্সটা হবে 123, অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন মানে আই, তারপরে সেকেন্ড পারসন মানে ইউ, এবং তারপরে থার্ড পারসন মানে কি হি। ঠিক আছে, এই সিকোয়েন্সে যাবে। তো এই সিকোয়েন্স কোথায় আছে দেখো, এই যে আই, তারপরে ইউ অ্যান্ড হি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা হচ্ছে থার্ড পারসন। এটা সিকোয়েন্স মিলেছে, যেহেতু ক্রাইম বোঝাচ্ছে এজন্য এটার অ্যান্সার কি এ নাম্বারে হবে। আর যদি এটা ক্রাইম না বোঝে একটা নর্মাল বাক্য হতো তাহলে 231, অর্থাৎ এইটা হতো প্রথমে 2, তারপরে 3, তারপরে 1। যেহেতু ক্রাইম বোঝাচ্ছে এজন্য অ্যান্সার হবে কি এ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাতে পারো। এই প্রশ্নের মধ্য দিয়ে আজকে আমাদের যে প্রথম লেকচার ছিল তোমাদের পার্টস অফ স্পিচের উপরে, তুর্য ভাই প্লাস আমি দুজন মিলে যে ক্লাসটুকু নিয়েছি, আশা করি তোমাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। অর্থাৎ যতটুকু আমরা পড়িয়েছি ঠিক ততটুকুর মধ্যে যদি তোমরা প্র্যাকটিস করো, আমরা আশা করি এর বাহির থেকে প্রশ্ন আসবে না। ঠিক আছে, এতটুকু তোমরা প্র্যাকটিস করো, এবং পরবর্তী 8 তারিখে মেবি আরও একটা দ্বিতীয় ক্লাস রয়েছে লেকচার, 2 নম্বর লেকচারটা 8 তারিখে হবে। তো তোমরা সবাই আশা করি 8 তারিখের ক্লাসেও যুক্ত থাকবা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। শুভকামনা এবং তোমাদের জন্য দোয়া করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।